প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, তোমাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়ছিলাম। আমরা পড়ছিলাম হলো ডিফিউশন এবং ইফিউশন, অর্থাৎ যেটা বাংলায় বলা হচ্ছে ব্যাপন এবং নিঃসরণ, বা ব্যাপন বা অনুব্যাপন, যেটাই বলি না কেন ইংরাজিটা তোমাদেরকে জেনে রাখতে হবে। একটা ডিফিউশন মানে ব্যাপন, আর ইফিউশন হলো অনুব্যাপন বলি বা নিঃসরণ বলি। আমরা আমার কথা শুরু করার আগে আমরা দেখে নিব আমাদের চিত্রে, আমার স্লাইডে একটু তোমরা লক্ষ্য করো। স্লাইডের প্রথম স্লাইড নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ। উপরে যেটা দেখতে পাচ্ছ সেটা ডিফিউশন অফ গ্যাসেস, অর্থাৎ দুটো ভিন্ন কালার দিয়ে দেখিয়েছি, একটা ঈষৎ হলুদ আর ঈষৎ একটি আমাদের অ্যাশ কালারের। এই দুটো গ্যাস তারা মিশে যাচ্ছে, অর্থাৎ তারা কি কারণে মিশছে আমরা পরে বলছি। তারা একটা হোমোজেনিয়াস মিক্সচার তৈরি করছে, সমসত্ব মিশ্রণ তৈরি করছে। নেক্সটটা দেখো, নিচেরটা একটি তোমরা চাকার মতো দেখছো, মধ্যে সেখানে একটি পিন হোল আছে, মানে খুব ছোট্ট ছিদ্র, যেটা আলপিনের ছিদ্র বলি। ছোট্ট আলপিন দিয়ে ধরো একটি ছিদ্র করা আছে। এই ঈষৎ যে লালগুলো, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এই ঈষৎ লাল বর্ণের অণুগুলো ওই পিন হোল দিয়ে বের হয়ে যাচ্ছে, এবং বের হয়ে যে আরেকটি গ্যাস আছে, যে গ্যাসগুলো আগে থেকে আছে, ওই গ্যাস অণুগুলোর সাথে সে মিশে যাচ্ছে, অর্থাৎ সংমিশ্রিত হচ্ছে। আমরা ওটা বিবেচনা করব না, কোথায় সংমিশ্রিত হচ্ছে ওটা বিবেচনা করব না। ইফিউশনের ক্ষেত্রে বিবেচনা করব যে পিন হোল দিয়ে, অর্থাৎ সছিদ্র পাত্র দিয়ে, বা কোনো আমরা আর্টিফিশিয়ালি অর্থাৎ কৃত্রিমভাবে একটা পিন দিয়ে একটা ছিদ্র করে দিলাম, সেই ছিদ্রর মধ্য দিয়ে এই গ্যাসীয় অণুগুলো একের পর এক তারা ওই ছিদ্র দিয়ে বের হয়ে যাচ্ছে। এই যে ছিদ্র দিয়ে বের হয়ে যাওয়ার ঘটনাটার নাম হলো, আমরা বলবো অনুব্যাপন বা নিঃসরণ। অর্থাৎ যদি আমরা কৃত্রিমভাবে বা এমনি প্রাকৃতিকভাবে, আমরা উদাহরণ দিয়েছিলাম যে বেলুনের মধ্যে একটি সচ্ছিদ্র আছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু বেলুনের মধ্যে যদি আমরা গ্যাস রাখি, ধরো রাত্রে করে রেখে দিলাম, আমরা সকালে দেখব যে ওই যেভাবে ফুলেছিল, স্ফীত হয়েছিল, সেই স্ফীতটা কী হয়ে যায়, স্ফীতটা কী হয়ে যায়, হ্রাস পেয়ে যায়, অর্থাৎ ছোট হয়ে যায় বেলুনটা। তাহলে ওখানে বুঝে নিব যে হাইড্রোজেন গ্যাসের অণুগুলো ওই সছিদ্র অটোমেটিক্যালি যে ওখানে প্রাকৃতিকভাবে যে রাবারের তৈরি বেলুনের মধ্য দিয়ে যে সছিদ্র ছিদ্র দিয়ে বের হয়ে গেছে। আর এখানে আমরা একটা আলপিন দিয়ে ওই ছিদ্র করেছি, ওই আলপিনের ওই ছিদ্রর মধ্য দিয়ে গ্যাসীয় অণুগুলো বের হয়ে যাচ্ছে। এই যে একটি সছিদ্র দেয়াল বা কৃত্রিমভাবে উৎপন্ন কোনো পিন হোলের মধ্য দিয়ে, যেটা বলছি আমরা টাইনি হোল, মানে খুব ছোট্ট ছিদ্রর মধ্য দিয়ে অণুগুলো একের পর একটা বাইর হবে, কিন্তু তারপরে নেক্সট এইভাবে। তাহলে এই যে আরেকটি অণুর মধ্যে পরে ব্যাপিত হচ্ছে, পরেরটাকে আমরা চিন্তা করব না, পরেরটা কিন্তু ব্যাপন। তো এটা ডিফিউশন মানে সংমিশ্রিত হয়ে যাচ্ছে। আগেরটাকে আমরা কল্পনা করব ইফিউশনের ক্ষেত্রে চিন্তা করব যে পিন হোলের মধ্য দিয়ে কত বেগে গ্যাসের অণুগুলো যাচ্ছে। এই যে এটাকে বলবো আমরা একক সময়ে ওই যে পিন হোলের মধ্য দিয়ে, অর্থাৎ সছিদ্র খুব ছোট্ট ছিদ্রর মধ্য দিয়ে অণুগুলো যে পাস করছে, সেটাই বলবো আমরা ডিফিউশন। আর না ইফিউশন আর ডিফিউশন আমরা জানি যে ব্যাপিত হচ্ছে। ধরো আমি এই রুমটায় আছি, এই রুমটা সব এটা ক্লোজ ভেসেল, কোনো কিছু এখন জানলা দরজা সব বন্ধ আছে, এখানে অ্যামোনিয়া গ্যাস এই পাত্রে আছে, এই পাত্রটাতে আছে। এখন এই পাত্রের আমরা কি বলে, আমরা তার ছিপিটা খুলে দিলাম। এবার এই অ্যামোনিয়া গ্যাসের এই ঝাঁঝালো গন্ধটা কিছুক্ষণ পর দেখা যাবে এই সম্পূর্ণ এই যে আমরা কন্টেনার যদি এটাকে ধরি, এটা যদি একটা পাত্র ধরি, অর্থাৎ এই রুমের সম্পূর্ণটা সে দখল করবে, অর্থাৎ সব জায়গায় তুমি
সমান পরিমাণ ঝাঁঝালো গ্যাস পাবা। একটা গ্যাস ব্যাপিত হলো, একটি গ্যাস ব্যাপিত হলো, এখানে এয়ার ছিল, এই এয়ারের মধ্যে কি হলো, ব্যাপিত হলো। বা এয়ার যদি না থাকে, এয়ার যদি বাইর করে নিই, একটা ভ্যাকুয়াম আছে, এটা মনে করো শূন্য শূন্য, মানে গ্যাস নাই, মানে একটি শূন্য পাত্র, গ্যাস শূন্য পাত্র, কোনো বাইরের কোনো মানে যে বায়ুমণ্ডলের যে গ্যাস সেই নাই, কোনো গ্যাস নাই। এখন যদি আমরা এখানে অ্যামোনিয়া পাত্রের ছিদ্রটাকে যদি আমরা খুলে দিই, মানে তার ছিপিটা খুলে দিই, তাহলে দেখা যাবে এখানে অ্যামোনিয়া গ্যাস কিছুক্ষণ পর এরা ব্যাপিত হচ্ছে, অর্থাৎ সর্ব জায়গায় সমসত্ব একটি অবস্থা পাওয়া যাচ্ছে, যেটাকে বলি আমরা হোমোজেনিয়াস একটা মিক্সচার। যে এখন যদি এই ক্লোজ ভেসেলটা, অর্থাৎ এই যে আমি যে এই ঘরটার এতক্ষণ বন্ধ ছিল, এখন যদি জানালা খুলে দিই, তাহলে দেখা যাবে ওই জানালার মধ্যে জানালা দিয়ে এই গ্যাসের অণুগুলো এয়ারের বায়ুমণ্ডলের সাথে মিশে যাবে। এই যে আমরা এটাকে এতক্ষণ সে ছিল একাই ডিফিউজ হলো, এবার সে এয়ারের মধ্যে ডিফিউজ হলো, অর্থাৎ হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেনের মধ্যে ডিফিউজ হলো। অর্থাৎ ডিফিউশন অর্থাৎ ব্যাপন, একটি গ্যাস হতে পারে, একাধিক গ্যাস হতে পারে, আবার ইফিউশন একাধিক গ্যাস হতে পারে, ওটা আমরা পরে আসছি। তাহলে নিশ্চয় তোমরা উপরেটা দেখতে পাচ্ছ, দুটো ভিন্ন গ্যাসের অণু একত্রে সংমিশ্রিত হচ্ছে, আর এখানে একটি গ্যাসের অণু আমরা যে লালটা বলছি, ওই পিন হোলের মধ্য দিয়ে, সছিদ্র পাত্রের মধ্য দিয়ে সে আরেকটি যে পাত্র, ওই পাত্রে আগে থেকেই হলুদ বর্ণের হলুদ বর্ণের অণুগুলো দ্বারা বোঝাচ্ছে আরেকটি গ্যাসের অণু, ওখানে সে কি হচ্ছে, সংমিশ্রিত হচ্ছে। তাহলে এবার আমরা আরেকটি চিত্র দেখি। দেখো, এবার গ্যাস আছে, ওই যে পিন হোল মানে সচ্ছিদ্র, এটা ভ্যাকুয়াম, মানে কোনো আর গ্যাস নেই এখানে, কোনো মানে বায়ুমণ্ডলীয় গ্যাস, কোনো গ্যাস নেই, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কোনো গ্যাস নেই, একবারে পুরো শূন্য, বায়ু শূন্য একটি স্থান। এবার ওই যে আমরা গ্যাস রেখেছি, ওই যে আমরা দেয়াল দেখছো, পাত্রের যে দেয়াল দেখছো, ওই দেয়ালের মধ্যে আমরা একটি ছিদ্র করে দিয়েছি, ছিদ্রের মধ্য দিয়ে একটার পর একটি অ্যাট এ টাইম 5টা 7টা অণু যাবে না, কিন্তু একটা করে অণু যাবে। কেন যাবে ওটা আমরা পরে বলছি। এই যে অণুগুলো বের হয়ে যাচ্ছে সচ্ছিদ্র ওই যে পাত্র দিয়ে বা পিন হোলের মধ্য দিয়ে, যেটা আমরা আর্টিফিশিয়ালি একটি আলপিন দিয়ে আমরা যদি ছিদ্র করি, খুব ন্যারো একটি ছিদ্র, একটি আমরা হোলটা এই যে বের হয়ে যাচ্ছে দিয়ে ভ্যাকুয়ামে সে কী হয়ে যাচ্ছে, আবার ছড়িয়ে পড়ছে। এই ছড়িয়ে পড়াটাকে আমরা বলছি ব্যাপন, এটা। আর যে বের হয়ে যাচ্ছে এটাকে বলছি আমরা নিঃসরণ বা ইফুশন। নিশ্চয় তোমরা শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ। নেক্সট আর একটা, এবার দেখো প্রথম উপরেরটা দেখো, যে আমরা উপরে দেখতে পাচ্ছ যে লাল আর এটাকে কি বলবো, সবুজ কালার অণু আছে, দুই রকম ভিন্ন অণু আছে, দুটো কালার দ্বারা বোঝাচ্ছি। ওই যে সবুজ কালারের অণুগুলো মনে হচ্ছে প্যাকড হয়ে আছে, মানে কাছাকাছি আছে। এবার যখন ওটা বিফোর ডিফিউশন মানে ব্যাপনের আগে, এবার যদি আমরা ব্যাপিত হতে দিই, দেখো সব অণুগুলো কিন্তু একত্রে সংমিশ্রিত হয়ে একটা হোমোজেনিয়াস মিক্সচার তৈরি করছে, একটা সমসত্ব মিশ্রণ তৈরি করছে, এটা আফটার ডিফিউশন। এবার নেক্সটটা দেখো, যে এর ইফিউশনটা দেখো। ইফিউশনটা এই যে দেখো, আমরা এই গ্যাস আছে, একটা পিন হোল দেখা যাচ্ছে, ওই পিন হোলের মধ্য দিয়ে এই অ্যাটমসফিয়ারিক যে মলিকুল আছে, অর্থাৎ হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আছে, সেখানে আমরা এটা দ্বারা দেখাচ্ছি যে পাত্রে যেগুলো আছে সেটা হলো নীল রঙের, নীল রঙের। এই নীল রঙের অণুগুলো ওই যে পাত্রের মধ্য দিয়ে, পাত্রের যে একটা সচ্ছিদ্র যে আমরা জায়গা দেখছি, একটা পিন হোল দেখছি, ওই পিন হোলের মধ্য দিয়ে অণুগুলো বায়ুমণ্ডলের সাথে সংমিশ্রিত হয়ে যাচ্ছে। বায়ুমণ্ডলের সাথে সংমিশ্রিত হয়ে যাচ্ছে, এটাকে আমরা কল্পনা করবো না, ওইটাকে বলছি আমরা ব্যাপন। আর যে বের হয়ে যাচ্ছে, বের হওয়ার ঘটনাটার নাম হলো ইফিউশন, মানে এটাকে বলছে বাংলায় বলে নিঃসরণ, মানে এটাকে বলবো এসকেপিং, মানে কি পালিয়ে যাচ্ছে। এই পাত্রের যে গ্যাসের অণুগুলো ছিল তার মধ্যে একটি যদি দেয়ালে যদি একটি ছোট্ট ছিদ্র করা হয়, ওই ছিদ্রের মধ্য দিয়ে অণুগুলো বের হয়ে যাচ্ছে, দিয়ে অ্যাটমসফিয়ারিক যে আমাদের মলিকুলস আছে, অর্থাৎ যে অ্যাটমসফিয়ারিক যে এয়ার আছে, অ্যাটমসফিয়ারের যে এয়ার হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের সাথে সে সংমিশ্রিত হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে এখানে যে একটা কন্টেনারে এর যে মলিকুলগুলো কি হচ্ছে,
যে বলছে মলিকুলস escaping ফ্রম দ্য কন্টেনার, মানে এই ভেসেলটা হতে অর্থাৎ এই পাত্র হতে মলিকুলগুলো কী করছে, স্কেপ করছে। স্কেপ এর যে ঘটনাটার নাম আমরা বলছি ডিফিউশন। আর পরে সংমিশ্রিত হয়ে যাচ্ছে ওটাকে আমরা বলবো না, ওটাকে আমরা ইফিউশন বলবো না, ওটাকে আমরা পরে যে পরিব্যাপ্ত হচ্ছে মানে ব্যাপিত হয়ে যাচ্ছে ওটাকে বলবো আমরা ব্যাপন, যে অণুগুলো ব্যাপিত হয়ে যাচ্ছে এয়ারের বায়ুর সাথে, বায়ুর উপাদানের মধ্যে সে সংমিশ্রিত হয়ে যাচ্ছে। তাহলে আমরা চিত্র দিয়ে আমরা বুঝলাম। আমরা এখন আসি, আমরা যেহেতু গতদিন আমরা ব্যাপন এবং অনুব্যাপন অর্থাৎ আমরা ইংরেজিটা তোমাদের একটু জানতে হবে, অন্তত টার্মসটা জানতে হবে, ডিফিউশন অ্যান্ড ইফিউশন। ইফিউশনটা আমরা না, ডিফিউশনটা আগে বলি। একটু আগে আমরা বললাম যে তোমরা এই চ্যাপ্টারটা পড়ার মধ্য দিয়ে আমরা গ্যাসের যে ধর্মগুলো দেখেছিলাম, সেই গ্যাসের দ্বারা আমরা ধর্মগুলো বলেছিলাম যে গ্যাসগুলো একটা ট্রিমেন্ডাস একটা স্পিডে অর্থাৎ প্রচণ্ড বেগে এদিক ওদিক অর্থাৎ র্যান্ডম এদিক ওদিক কী করে, ছুটাছুটি করে। এই ছুটাছুটির সময় নিজেদের মধ্যে সংঘর্ষ বাঁধবে। এই যে অণু একটা পাত্রের মধ্যে আছে, এই অণুগুলো প্রচণ্ড বেগে এদিক ওদিক ছুটাছুটি করে, প্রচণ্ড বেগে। অর্থাৎ আমরা যদি বলি যে 100 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড, এত প্রচণ্ড গতিতে ছুটাছুটি করে। এই ছুটাছুটির সময় নিজেদের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং এই সংঘর্ষটা হয় কতবার সংঘর্ষ, 10⁻10 পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে এতবার সংঘর্ষে লিপ্ত হয় তারা, মানে বিলিয়নস অফ কলিশন। এই যে একবারে তারপরে এটার সাথে এটা, এটার সাথে এটা, মানে অনবরত সংঘর্ষ চলতে আছে, অনবরত সংঘর্ষ চলতে আছে। এই সংঘর্ষের ফলে কি হয়, তাদের ডিরেকশনটা অর্থাৎ দিকটা তারা পরিবর্তন করে। এজন্য আমরা বলেছিলাম যে এখানে যদি একটু আমরা সেন্টের কোটার যদি আমরা স্প্রে করি, ক্ষণিকের মধ্যে কিন্তু আর গোটা রুম কিন্তু সেন্টেড হয় না, কিন্তু এটা কিন্তু ইট উইল টেক টাইম। কেন, যে অণুগুলো যে সরল পথে চলতে যেয়ে তারা বিভিন্ন অণুর সাথে ধাক্কা খায়, মানে কলিশন হয়। এই ও টার্গেটে ধরো অণুগুলো এখান থেকে ওখানে যাবে, তাহলে ওই যে টার্গেট এরিয়ায় পৌঁছতে তাকে অনেক কলিশনের সম্মুখীন হতে হয়, পারস্পরিক সংঘর্ষে লিপ্ত হয়। বললাম যে কতবার পার সেকেন্ডে কতবার অণুগুলোর মধ্যে সংঘর্ষ, 10⁻10, মানে বিলিয়নস অফ কলিশন, মানে সংঘর্ষ হয়। এই সংঘর্ষ তারা দিক পরিবর্তন করে, আবার সরল পথে চলে, সরল পথে চলতে যে আবার সংঘর্ষ বাঁধে, এবার আবার সংঘর্ষ বেঁধে আবার সরল পথে চলতে থাকবে, আবার সে সংঘর্ষ লিপ্ত হবে। এইভাবে সে টার্গেট এরিয়ায় শেষ পর্যন্ত একটি ডিস্ট্যান্সে অতিক্রম করে ওই টার্গেট এরিয়ায় সে যায়, মানে ডিজায়ার্ড এরিয়ায় সে যেতে পারে। তাহলে অণুগুলো প্রচণ্ড বেগে এদিক ওদিক ছুটাছুটি করে। এই ছুটাছুটির সময় তারা প্রতি মুহূর্তই তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ বাঁধে, আবার পাত্রের দেয়ালে কি করে সংঘর্ষ, মানে চাপ দেয় বা সংঘর্ষ কলিশন দেয়। তাহলে কলিশনটা ঘটবে নিজেদের মধ্যে এবং পাত্রের দেয়ালের সাথে। এই অনবরত এদিক ওদিক ছুটাছুটি করে, যেটাকে আমরা বলেছিলাম ব্রাউনিয়ান মুভমেন্ট, মানে জিগজাগ মোশন। এই ছুটাছুটির সময়, এই যে এলোমেলোভাবে ছুটাছুটির সময় তারা কি করে, কন্টিনিউয়াস যে র্যান্ডম যে তাদের মধ্যে যে কলিশন হচ্ছে এবং এই কলিশনের ফলে তার ডিরেকশন অর্থাৎ দিক পরিবর্তন করছে। এই পরিবর্তনের সময় তাদের যে একটা প্রতিটা অণু একটি অ্যাভারেজ ভ্যালোসিটি পায়, অ্যাভারেজ মলিকুলার ভ্যালোসিটি পায়। এই যে অ্যাভারেজ যে ভ্যালোসিটি, মানে গড় যে একটা বেগ পাই, সেই গড় বেগটাকে আমরা কিছুদিন পরে পড়বো, এটাকে বলবো RMS বেগ, অর্থাৎ রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি, অর্থাৎ বর্গমূল গড় বর্গ বেগ। মানে বেগ আমরা, আমার বয়স 10, তোমার বয়স নিয়ে না বলি, আমরা অন্য নিয়ে বলি যে এখানে 3টা অণু আছে, এই 3টা অণুর এ অণুর বেগ 3, এ অণুর বেগ 2, এ অণুর বেগ 1। তাহলে আমরা 3 + 2 + 1 / 3, 3 × 5,
6, 6/3, তাহলে গড় বেগ 2। এটা গড় বেগ, এটা ম্যাথমেটিক্যালি একটি অ্যাভারেজ ভেলোসিটি। কিন্তু কেমিস্ট্রিতে যেটা নিয়ে প্রকৃত গড় বেগ মলিকুলের যে প্রকৃত যে বেগ নির্ণয় করা হয়, সেই ফর্মুলাটা হলো এরকম 3RT/m। এটা এই অনুযায়ী আমরা বেগটা হিসাব করব, তখন এখান থেকে আমরা প্রকৃত বেগ পাবো, যাকে ওটা আমরা পরে আসি। তো তাহলে অণুগুলো প্রচণ্ড বেগে এদিক ওদিক ছুটাছুটি করে। এই ছুটাছুটির সময় নিজেদের মধ্যে সংঘর্ষ বাঁধে, আবার পাত্রের দেওয়ালে সংঘর্ষ বাঁধে। প্রতি মুহূর্তে এই জন্য সংঘর্ষের ফলে তাদের দিক পরিবর্তন করে। এই দিক পরিবর্তন করে এই যে দিক পরিবর্তন করছে, আর র্যান্ডম যে তাদের মধ্যে যে কলিশন হচ্ছে, এর ফলে একটি বেগ পাই। সেই বেগকে বলবো আমরা RMS বেগ, রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি, বা আমরা এখন বললাম যে অ্যাভারেজ যে ভ্যালোসিটি। তাহলে প্রতিটা অণু একটি অ্যাভারেজ ভ্যালোসিটি পাই। এবার আমরা আগে ডিফিউশনের কথা আগে চিন্তা করি। আমরা বলেছিলাম যে একটি গ্যাস, ধরো এটা একটা পাত্র, এখানে আমরা গ্যাস, ধরো নাইট্রোজেন গ্যাস দিলাম। এখানে মনে করো আগে থেকে বায়ুমণ্ডল বা ভ্যাকুয়াম আছে, ধরো এটা ভ্যাকুয়াম, মানে কোনো গ্যাস নেই। তাহলে এই গ্যাসটা, নাইট্রোজেন গ্যাসের অণুগুলো এইখান দিয়ে কি করবে, সম্পূর্ণ পাত্রকে সে একাই দখল করবে, অণুগুলো একাই দখল করবে। তাহলে এই গ্যাসটা এর মধ্যে কি হচ্ছে, ডিফিউজ হচ্ছে, মানে পরিব্যাপ্ত হচ্ছে। আবার দেখো, এবার ধরো এখানে আগে থেকে গ্যাস আছে, এটা বন্ধ আছে, আগে থেকে গ্যাসের অণু আছে, যে কোনো গ্যাসের, ধরো এখানে হাইড্রোজেন গ্যাস আছে। এবার এখান দিয়ে আমরা এখন এটাকে খুলে দিয়ে আমরা এখান থেকে কি পাস করালাম, ধরো অক্সিজেন গ্যাস পাস করালাম। তাহলে অক্সিজেন গ্যাসের অণুগুলো এখন অক্সিজেন গ্যাসের অণু আসছে, এই অক্সিজেন গ্যাসের অণুগুলো এর মধ্যে কি হবে, পরিব্যাপ্ত হবে। এবং ততক্ষণ পর্যন্ত পরিব্যাপ্ত হবে যতক্ষণ পর্যন্ত সব জায়গায় হাইড্রোজেন এবং অক্সিজেনের অণুগুলোর অনুপাত সমান, মানে একটি হোমোজেনিয়াস মিক্সচার করবে, অর্থাৎ সমসত্ব মিশ্রণ তৈরি করবে। তাহলে ডিফিউশনের কি কারণ, যে অণুগুলো প্রতিনিয়ত এদিক ছুটাছুটি করে, ছুটাছুটির সময় তার নিজেদের মধ্যে ধাক্কা লাগে এবং পাত্রের গায়ে ধাক্কা দেয়, এর ফলে তাদের দিক পরিবর্তন করে। আবার এই দিক পরিবর্তন এই অনবরত চলছে। এই যে আমরা বললাম 10 পার সেকেন্ড, এর মানে বিলিয়নস অফ কলিশনের তারা সম্মুখীন হয়। এর ফলে তাদের যে একটি বেগ প্রাপ্ত হয়, সেই বেগকে আমরা বললাম রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি বা RMS বেগ, বাংলা হলো বর্গমূল গড় বর্গ বেগ। এই অ্যাভারেজ ভ্যালোসিটির কারণটাই হলো আমাদের এই ডিফিউশনের কারণ বা ইফিউশনের কারণ একটাই। আমরা এখন যে অক্সিজেন গ্যাসের অণুগুলো এখানে কি হচ্ছে, হাইড্রোজেন গ্যাসের মধ্যে ডিফিউজড হচ্ছে, অর্থাৎ পরিব্যাপ্ত হচ্ছে। তাহলে ডিফিউশনে আমরা কি দেখতে পাই, একটি গ্যাস পরিব্যাপ্ত হয় একটি শূন্য পাত্রে, বা দুটি গ্যাস সংমিশ্রিত হয় দিয়ে একটি সমসত্ব মিশ্রণ তৈরি করতে পারে। আর ইফিউশনে আমরা এই যে একটা ইফিউশন আমরা দেখি, ধরো এটা একটা পাত্র, এখানে হাইড্রোজেন গ্যাসের অণু আছে, শুধু হাইড্রোজেন গ্যাস। এখন এখানে একটা ছোট্ট ছিদ্র করে দিলাম, এখন এই হাইড্রোজেন গ্যাসের অণুগুলো একের পর এক এদিক দিয়ে বের হয়ে যাবে। এই যে বের হওয়ার যে ঘটনা, এই ঘটনাটার নাম বললাম আমরা ইফিউশন, যে স্কেপ করবে, অর্থাৎ এই যে মলিকুলগুলো কি করবে, মানে নিঃসরিত হবে। ইংরাজিটা স্কেপ বা স্কেপিং, যেটা নিঃসরিত হবে। তো এটা শুধু একটা গ্যাস। এখন ধরো মনে করো আরেকটা গ্যাসের অণু আছে, এখানে দুটো গ্যাস, ধরো এটা হলো আরেক গ্যাসের অণু, আরেক অণু। এখন দুটো গ্যাসের ভিন্ন অণু আছে, ধরো একটা হাইড্রোজেন গ্যাস আর একটা আছে অক্সিজেন গ্যাস। তো কোন গ্যাস ভারী, অক্সিজেন গ্যাস ভারী, কেন তার মোলার ভর 32 আর এর মোলার ভর 2। তাহলে যে হালকা যে গ্যাস, অর্থাৎ লাইটার যে গ্যাস, এই গ্যাস অণুগুলোর স্পিড কি থাকে, বেশি থাকে, অ্যাভারেজ ভ্যালোসিটি কি থাকে, বেশি থাকে। দেখো এম, যত এম এর মান বাড়বে, এই যে এই ইকুয়েশন দেখো, যত এম এর মান বাড়বে তত RMS বেগের মান তত কমবে। অক্সিজেনের কি দেওয়া ভাগ হচ্ছে 32, তাহলে RMS বেগ কম,
আর এটা দ্বারা কি 2 দ্বারা ভাগ হচ্ছে, তাহলে আরএমএস বেগ বেশি। তাহলে এই জন্য এই 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 পিন হোল দিয়ে অর্থাৎ এই ছিদ্র পথ দিয়ে, ছোট্ট সূক্ষ্ম ছিদ্র পথ দিয়ে আগে হাইড্রোজেন গ্যাসের অণুগুলো কি হয়ে যাবে, বের হয়ে যাবে। তাহলে কে আগে ব্যাপিত হবে, মানে ব্যাপিত মানে বের হচ্ছে কে, নিঃসরিত হচ্ছে কে, কে ইফিউজড হচ্ছে। ইফিউজটা হচ্ছে আগে হাইড্রোজেন গ্যাসের অণু, তারপরে অক্সিজেন গ্যাসের অণু হবে। আর এখানে ছড়িয়ে পড়ছে, এটাকে আমরা বিবেচনা করব না। ইফিউশনের ক্ষেত্রে বিবেচনা করব যে একটি সচ্ছিদ্র অথবা কৃত্রিমভাবে উৎপন্ন কোনো পিন হোলের মধ্য দিয়ে গ্যাস অণুগুলো যে বের হয়, স্কেপ করে, সেই ঘটনাটার নাম হলো, আমরা বলবো যে এটা অনুব্যাপন বা ডিফিউশন। আর এটাকে আমরা বলবো যে এই যে একটি গ্যাস একটি শূন্য পাত্রে নিলাম, এই শূন্য পাত্রের সব জায়গায় সে দখল করবে, অর্থাৎ ডিফিউজড হচ্ছে, পরিব্যাপ্ত হচ্ছে। অথবা দুটো গ্যাস সংমিশ্রিত হচ্ছে, বা কোনো গ্যাসকে এখানে একটা হাইড্রোজেন গ্যাসের বোতল, এই বোতলের ছিপি খুলে দিলাম, এই হাইড্রোজেন গ্যাসের বোতল এই এয়ারের বায়ুমণ্ডলের সাথে সংমিশ্রিত হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলবো কি, এটাকে বলবো আমরা ডিফিউশন। এবার যদি ওই পাত্রটাই যদি আমি খুব সূক্ষ্ম ছিদ্র নিতাম, এই ছিদ্রপথ দিয়ে অণুগুলো যে বের হয়ে যাবে, এই ঘটনাটার নাম হলো ইফিউশন। এখন তোমার পিন হোল এই দেখা যাবে যে অনেক বড় করলা, তাহলে কিন্তু আর ইফিউশন ঘটবে না। কেন, এই বাইরের চাপ আর এখানকার এই যে পাত্রের যে তুমি ছিদ্র করলা, এই যে এত বড় ছিদ্র করলা, তখন এই যে বাইরের অ্যাটমসফিয়ারের চাপ আর এখানকার চাপ প্রায় সমান। কেন, বিরাট তুমি ছিদ্র করেছো, এই জন্য চাপের পার্থক্য থাকতে হবে। ইফিউশনের ক্ষেত্রে একটি চাপের পার্থক্য থাকতে হবে, যেখান থেকে বের হবে সেখানকার চাপ বেশি। এখন পিন হোল খুলে দিলাম, এখন কম চাপের যে এরিয়া সেখানে সে যেতে চাবে। এজন্য ডিফিউশন হোক আর ইফিউশনই হোক, এদের ঘটনাটা ঘটে যে কি, যে হায়ার কনসেন্ট্রেশন মানে হায়ার পার্সিয়াল প্রেসার। এখানে কনসেন্ট্রেশন, গ্যাসের ক্ষেত্রে কনসেন্ট্রেশন বলতে আমরা পার্সিয়াল প্রেসার, যে হায়ার কনসেন্ট্রেশন ফ্রম এ রিজিয়ন অফ হায়ার কনসেন্ট্রেশন টু এ রিজিয়ন অফ লোয়ার কনসেন্ট্রেশন, অর্থাৎ উচ্চ চাপের এলাকা থেকে বা উচ্চ চাপের উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে, বা উচ্চ আংশিক চাপের স্থান থেকে নিম্ন আংশিক চাপের স্থানে সে যাবে। ততক্ষণ পর্যন্ত যাবে, বলছে যে যতক্ষণ না পর্যন্ত সে একটি সাম্য অবস্থায়, অর্থাৎ একটা ইকুইলিব্রিয়াম স্টেট, অর্থাৎ সমসত্ব মিশ্রণ তৈরি না করছে, অর্থাৎ সব জায়গায় অনুপাত, ওই যে মিশ্রণের অনুপাত সব জায়গায় কি থাকবে, এক থাকবে। এটা আমরা লিকুইডের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে লিকুইডও মানে ডিফিউজড হয় বা ইফিউজড হয়, এটা আমরা গতদিন আমরা উদাহরণ দিয়ে তোমাদেরকে আমি নিজে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছি। সুতরাং এটা নিয়ে আর আলোচনা আমরা করব না। তাহলে এখানে তারপরে বলেছিলাম যে এই যে আমরা এই যে গ্যাস, এখানে শূন্য পাত্রে গ্যাসকে আমরা ঢুকালাম, গোটা পাত্র সে দখল করলো, এটা অটোমেটিক্যালি, অর্থাৎ আমরা এখানে কোনো ঝাঁকাতে হবে না, মানে স্টিয়ারিং করতে হবে না, কোনো দোলাতে হবে না, কিচ্ছু করতে হবে না, এমনি অটোমেটিক্যালি, এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এটাকে এই জন্য বলা হয় যে ডিফিউশন হলো ন্যাচারাল অ্যান্ড ফিজিক্যাল একটি ফেনোমেনন, মানে এটি একটি প্রাকৃতিক এবং কি বলে যে একটি ভৌত একটি ঘটনা। আর ইফিউশনের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু তা না, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না। যখন আমরা বলেছিলাম টায়ার, যে টায়ারের মধ্যে যদি যতক্ষণ পর্যন্ত একটি সূক্ষ্ম লিক না হবে, ছিদ্র তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওখান থেকে ওই যে টায়ারের মধ্যে যে আমার এয়ার আছে, সেই এয়ারটা কিন্তু বের হতে পারবে না। তাহলে তাকে আর্টিফিশিয়ালি হয় ছিদ্র করতে হবে, অথবা অ্যাক্সিডেন্টালি সে ছিদ্র হতে হবে। তখন ওই গ্যাসের অণুগুলো ওই ছিদ্রপথ দিয়ে বের হবে। এই বের হওয়ার যে ঘটনা, সেই ঘটনাটার নাম আমরা বলছি ইফিউশন। এবার এখন এই ছিদ্রপথটা কত দূর হবে, এই যে ইফিউশনের ক্ষেত্রে ছিদ্রপথ মানে কত বড় হতে হবে, আমরা একটু গতদিন টাচ দিয়েছিলাম। টাচ দেওয়ার আগে আমরা একটু বলি কিভাবে একটা অণু, এটাও আমরা বলেছিলাম যে একটা অণু, ধরো একটা অণু, এখানে তো একটা অণু নাই, গ্যাসের অণু অনেকগুলো থাকে, একটা অণুর ক্ষেত্রে আমরা চিন্তা করছি এই অণুটা ধরো এই ছিদ্রপথ দিয়ে বের হবে মনে করো। তাহলে একে কি করতে হয় দেখো, কতগুলো কিভাবে, পাত্রের দেওয়ালের সাথে যদি সংঘর্ষ বাঁধে ধরো পাত্রে, তাহলে এই পথ অতিক্রম করে এই পাত্রের দেওয়ালকে আঘাত করলো, দিয়ে এখানে আসলো। এবার কিন্তু
এইটা এটা কিন্তু পারস্পরিক সংঘর্ষ না, এই যে এটার সাথে এটা একটা পারস্পরিক সংঘর্ষ। সংঘর্ষ হয়ে ধরো এখানে আসলো, এখান থেকে আবার এখানে আসলো, আবার এখানে গেল, আবার এখানে গেল, দিয়ে তারা ছিদ্রপথ। এই যে একটা জিগজাগ মোশন, অনেক দূর অতিক্রম করতে হয়। ধরো এটা আমরা বলেছিলাম D1, এটা বলেছিলাম আমরা D2, এটা বলেছিলাম আমরা D3, এটা D4, এভাবে আমরা বলেছিলাম। তো এই যে গড়, এই যে দুটা, এই যে একটা এই অণুটা আর একটা অণুর সাথে সংঘর্ষ বাঁধবে, বা পাত্রের দেওয়ালের সাথে সংঘর্ষ বাঁধবে, এরকম অনবরত সংঘর্ষ কিন্তু চলতে থাকে। আবার এখানে আসবে, আবার এটার সাথে সংঘর্ষ বাঁধবে, আবার ধরো আর একটা অণু, আবার কিন্তু সংঘর্ষ লাগার পরে কি সরল পথে সে চলতে যাবে, সরল পথে চলতে যেয়ে আর একটা অণুর সাথে ধাক্কা লাগবে, ধাক্কা লেগে সে আবার ডিরেকশন পরিবর্তন করবে, আবার এভাবে আসবে। এরকম মানে হাজার হাজার বিলিয়ন সংঘর্ষ হওয়ার পর সে সরল পথে তখন এই সছিদ্র পথ দিয়ে বের হয়ে যাবে। এই জন্য আমরা বলেছিলাম যে দুটা সংঘর্ষ, এই যে অনেক পথ অতিক্রম করছে, এটা D1, এটা D2, এটা D3, এটা D4, এরকম। তো মনে করো চারটা যদি পথ অতিক্রম করে, তাহলে D1 প্লাস D2 প্লাস D3 প্লাস D4 ডিভাইডেড বাই 4, এই যে অ্যাভারেজ ডিস্ট্যান্স, অর্থাৎ এই অ্যাভারেজ ডিস্ট্যান্সটাকে আমরা বলবো যে মিন ফ্রি পথ, মানে গড় মুক্ত পথ। অর্থাৎ আমরা চিন্তা করব যে দুটা সংঘর্ষ, একটা অণু এই সংঘর্ষ বাঁধছে, অর্থাৎ আমরা বলেছিলাম যে কনসিকিউটিভ যে মানে কলিশন, অর্থাৎ পারস্পরিক যে সংঘর্ষ, এই পারস্পরিক সংঘর্ষ লাগার সংঘর্ষ একটা অণুর যে আর একটা অণুর সাথে যে পারস্পরিক যে সংঘর্ষ, এই সংঘর্ষ লাগার ফলে যে দূরত্ব অতিক্রম করে, সে দূরত্ব, গড় দূরত্বকে বলবো আমরা মিন ফ্রি পথ। এটা কিন্তু খুব থিওরিটিক্যালি বললাম, কিন্তু আসলে কিন্তু মিন ফ্রি পথ নির্ণয় করতে আমরা উচ্চ ক্লাসে, এটা কিন্তু আরও একটু জটিল। আমরা একটু জানি যে ছিদ্রটা হতে হবে এই যে মিন ফ্রি, আমরা তো এত দূরত্ব দেখালাম, আসলে তো অত দূরত্ব হয় না, এরকম একবারে নেগলিজিবল একটা জায়গায় সংঘর্ষ বাঁধে। এই যে একটি ছোট দূরত্ব অতিক্রম করছে কলিশনের জন্য, এর দূরত্বের চাইতে এই পিন হোলটা ছোট হতে হবে। আর যদি বড় হয়ে যায় তখন আর ওটা আর ব্যাপন হবে না, কি বলে যে নিঃসরণ হবে না, ইফিউশন হবে না, হবে তখন ডিফিউশন। এই জন্য এই পিন হোলের সাইজটা হতে হবে লেস দ্যান মিন ফ্রি পথ, মানে এই পথের দূরত্ব চাইতে কি হতে হবে, ছোট হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা আমার যে আজকে যে পুনরালোচনা, অর্থাৎ এই কথাগুলো আমরা গত ক্লাসে আমি বলেছি, সেই কথাটা আবার এখানে আমরা বললাম যে আমরা যে ব্যাপনটা আমরা বলেছিলাম যে কি, যে অণুগুলো একটি হায়ার কনসেন্ট্রেশন এরিয়া থেকে, মানে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে, উচ্চ ঘনমাত্রা বলতে পার্সিয়াল প্রেশার এখানে গ্যাসের ক্ষেত্রে, এই উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে কি হয়, পরিব্যাপ্ত হয়। এটাই ঘটনাটার নাম হলো ব্যাপন। আর নিঃসরণ বলি বা ইফিউশন বলি, আমরা বলেছিলাম যে কোনো পাত্রের ছোট্ট ছিদ্রর মধ্য দিয়ে, সেই ছোট্ট ছিদ্রটা কি হবে, ওই যে গড় মুক্ত পথের চাইতে ছোট হতে হবে। এই গড়মুক্ত পথের চাইতে ছোট একটা পিন হোলের মধ্য দিয়ে অণুগুলো যে বের হয়ে যায় মানে কি নিঃসরিত হয়, স্কেপ করে, পালিয়ে যায়। এই পালিয়ে যাওয়ার ঘটনাটার নাম বা নিঃসরিত হওয়ার ঘটনাটার নাম হলো ইফিউশন। নিশ্চয়ই পরে অণুগুলো পালিয়ে আরেক জায়গায় মিশ্রিত হলো, ওটা আমরা কল্পনা করব না, আমরা বিবেচনা নিব না। বিবেচনা নিব যে ওই ছোট্ট ছিদ্রের মধ্য দিয়ে যে অণুগুলো যে নিঃসরিত হচ্ছে, অর্থাৎ পালিয়ে যাচ্ছে, স্কেপ করছে, এই ঘটনাটার নাম, আমি বারবার বলছি, স্কেপ করার ঘটনাটার নাম হলো কি, আমরা ইফিউশন। আর ডিফিউশনটা আমরা বললাম এটাও কিন্তু হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। দেখো ওই পাত্রের মধ্যে তোমরা নিশ্চয়ই আবার চিত্রটা দেখো, বা আমি একটা আঁকি এখানে। এই যে তোমরা এই চিত্রে দেখতে পাচ্ছ যে অণুগুলো আছে এখানে, তাহলে অণুগুলোর হায়ার কনসেন্ট্রেশন আছে, হায়ার পার্সিয়াল প্রেশার আছে। এখন একটা পাত্র এখানে, এটা ভ্যাকুয়াম। এখন এখান দিয়ে আমরা
এখান দিয়ে একটা এই পাত্রে আমরা ছিদ্র করে দিলাম, এইটা কিন্তু ভ্যাকুয়াম, এখানে তাহলে কনসেন্ট্রেশন কম, এই অণু এখানে কোনো গ্যাসীয় অণু নাই, ভ্যাকুয়াম। তাহলে এই যে হায়ার কনসেন্ট্রেশন থেকে, হায়ার পার্সিয়াল প্রেসার থেকে এবার এই অণুগুলো এখান থেকে চলে যাবে, এই আসবে এই এখানে এখানে তখন পরিব্যাপ্ত হবে, তখন আমরা এটাকে বলবো যে তখন এটাকে বলবো ব্যাপন। বাট এটা হলো ইফিউশন, যে একটি সছিদ্র দেওয়ালের মধ্য দিয়ে বা কৃত্রিমভাবে সৃষ্ট একটি ছোট্ট ছিদ্রের মধ্য দিয়ে অণুগুলো যে বের হয়ে যাচ্ছে, স্কেপ করছে, সেই ঘটনাটার নাম আমরা বলছি অনুব্যাপন বা ইফিউশন বা নিঃসরণ। এবং এটা ঘটছে কি কারণে? চাপের পার্থক্য কারণে। তাহলে ইফিউশন এবং ডিফিউশন উভয় কিন্তু আমরা এটা হায়ার কনসেন্ট্রেশন এরিয়া থেকে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে তারা যায় অণুগুলো। এবং উদ্দেশ্যটা কি? ব্যাপনের উদ্দেশ্যটা কি? যে একটি সমসত্ব মিশ্রণ তৈরি করতে। একটি গ্যাস বললাম, একটি গ্যাস ব্যাপিত হতে পারে, দুইটি গ্যাস নিজেদের মধ্যে সংমিশ্রিত হতে পারে। আর নিঃসরণের বেলায়, ইফিউশনের বেলায় অণুগুলো কি হলো, ওই ছোট্ট ছিদ্রের মধ্য দিয়ে যে স্কেপ করছে, পালিয়ে যাচ্ছে, এই নিঃসরিত হচ্ছে, এই ঘটনাটার নাম আমরা বলবো ইফিউশন। এবার আমরা এই ইফিউশন এবং ডিফিউশন নিয়ে, বিশেষ করে ইফিউশন নিয়ে বিজ্ঞানী আমরা বলেছিলাম থমাস গ্রাহাম। পরীক্ষা নিরীক্ষা করলো, সে পরীক্ষা নিরীক্ষা করে সে একটি যে তত্ত্ব দিল, যে সূত্র দিল, সেই সূত্রটা আমরা গতদিন বলেছি, আবার আমরা রিপিট করি, যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, মানে সেম টেম্পারেচার অ্যান্ড প্রেসার, যে রেট অফ ডিফিউশন or ইফিউশন একই, রেট অফ ডিফিউশন or ইফিউশন, এটাকে আমরা চিহ্নিত করি আর দিয়ে, যে রেট অফ ডিফিউশন or ইফিউশন আর proportional to, inversely proportional to মোলার মাস। অর্থাৎ কোনো গ্যাসের ব্যাপনের হার ওই গ্যাসের মোলার মাস, মানে কি, মানে যেটা তার আণবিক ভর, মলিকুলার ওয়েটের বর্গমূলের ব্যস্ত অনুপাতিক। মানে at constant temperature and pressure, rate of diffusion or effusion is inversely proportional to its molar mass, তার মোলার মাসের সাথে কি ব্যস্ত অনুপাতিক। এবার তোমাদের বইয়ে ডি দেওয়া শুরু করেছে, আর প্রপোর্শনাল টু 1/√d, মানে ডেনসিটি, যে রেট অফ ডিফিউশন or effusion is inversely proportional to its density, মানে ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্ত অনুপাতিক। এটাকে নামিয়ে আমরা এটাকে দিচ্ছি, এটাই কিন্তু আধুনিক সংজ্ঞা, যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, যে রেট অফ ডিফিউশন or effusion অফ গ্যাস ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস মোলার মাস বা মলিকুলার ওয়েট। এটা আমরা পরে আসছি। তাহলে এটা হলো গ্যাস ব্যাপনের সূত্র, মানে যদি মোলার মাস মানে আণবিক ভর যত কম হবে তার রেটটা হবে তত বেশি, মানে ইফিউশন রেট অর ডিফিউশন রেট, অর্থাৎ ডিফিউজড বা ইফিউজড হবে সেই বেশি যার মোলার মাস অর্থাৎ আণবিক ভর যার কম। আমরা বলেছিলাম এইভাবে যে মলিকুলার মাস, এটা ধরো মনে করো একটা মলিকুলার মাস বা আণবিক ভর, মলিকুলার মাস, এটাও মলিকুলার মাস ধরলাম। মলিকুলার মাস যত কম, এটা দ্বারা বুঝাচ্ছি আমরা কম, রেট অফ ডিফিউশন or ইফিউশন তার বেশি। তাহলে যত মোলার ভর বা আণবিক ভর যত কম হবে, মলিকুলার ওয়েট যত কম হবে,
তার ওই যে ইফুশন এবং ডিফুশনের রেট, রেট মানে হার, তার হার তত সে ছড়িয়ে পড়বে অথবা তত সে ব্যাপিত হবে বা তত সে নিঃসরিত হবে। তত সে ছড়িয়ে পড়বে, ছড়িয়ে মানে ব্যাপন, আর নিঃসরিত মানে কি ইফুশন, তত নিঃসরিত হবে। এবার মলিকুলার মাস বেশি মানে খুব বেশি, এর চাইতে বেশি, এটা দ্বারা বোঝাচ্ছি বেশি, তাহলে নিশ্চয় রেট অফ ডিফিউশন অর ইফিউশন কি হবে, কম হবে। এখন যদি বলি যে হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটার মধ্যে কার কে আগে ডিফিউজড হবে অথবা ইফিউজড হবে, কে আগে ব্যাপিত হবে বা নিঃসরিত হবে, তাহলে নিশ্চয় তোমরা হাইড্রোজেন এর মাস, মোলার মাস লেস দ্যান অক্সিজেন, এটার মোলার মাস 32, এটার মোলার মাস কি বলে 2, তাহলে কে আগে ডিফিউজড হবে, ডিফিউজড মানে কি ব্যাপিত হবে, অথবা কে আগে নিঃসরিত হবে, সচ্ছিদ্র দেওয়ালের মধ্য দিয়ে কে আগে নিঃসরিত হবে। আমরা এখান থেকে বুঝে নিচ্ছি যে এর মলিকুলার মাস কম, মোলার মাস কম, তাহলে সে আগে ব্যাপিত হবে। তাহলে এটাই তারা বুঝাচ্ছে যে রেট অফ ডিফিউশন অর ইফিউশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস কি মোলার মাস, অর্থাৎ আণবিক ভরের ব্যস্ত অনুপাতিক। এবার আমরা রেট, আমরা এদিক 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 আমরা ভুলে যাই, আমার দিকে দেখো। ধরো আমি আর একজন হাঁটছি, তো দুজনের হাঁটা তো আর সমান হবে না। ধরো আমি হাঁটছি, কি বলে যে 5 মিনিটে আমি গেলাম, 5 মিনিটে গেলাম আমি 40 ধরো মিটার, তাহলে একক সময়ে 40 মিটার গেলাম, তাহলে একক সময়ে ইউনিট টাইমে কি হবে তাহলে বলো, ইউনিট টাইমে হবে 40/5, তাহলে এই যে 8, তাহলে 8 মিটার পার সেকেন্ড, এটাই আমার রেট অফ ওয়াকিং, মানে হাঁটার একটি কি হার, এটা বেগ, যে আমি 5 মিনিটে গেলাম 40 মিটার, তাহলে ইউনিট টাইমে মানে একক সময়ে আমি গেলাম কত, 8 মিটার পার সেকেন্ড, এটা আমার রেট অফ ওয়াকিং। রেট যখন বুঝাবো তখন একক সময়ে, অর্থাৎ একক সময়ে। এবার আসি আর, মানে কি এটা রেট অফ ডিফিউশন অর ইফিউশন, মানে ব্যাপন বা নিঃসরণের হার। হারটা কি হবে তাহলে, ধরো এই যে এটা একটা পিন হোল, এই পিন হোলের এখানে এই যে ছোট্ট ছিদ্র, এই ছিদ্রের মধ্য দিয়ে এখানে আছে, ধরো অক্সিজেন গ্যাসের অণু আছে, তাহলে অক্সিজেন গ্যাসের অণুগুলো এই ছিদ্রপথ দিয়ে বের হবে। কেন বের হবে আমরা আগেই ব্যাখ্যা দিলাম, যে অণুগুলো প্রতিনিয়ত এদিক ওদিক ছুটাছুটি করছে, ছুটাছুটির সময় নিজেদের মধ্যে ধাক্কা লাগছে, আবার পাত্রের দেওয়ালে ধাক্কা দিচ্ছে। এই ধাক্কা লাগার ফলে প্রতি মুহূর্তে তাদের গতির পরিবর্তন হচ্ছে। এই গতির পরিবর্তন হতে হতে তারা একটি অ্যাভারেজ একটি কি পায়, মানে একটা ভেলোসিটি পাই, অ্যাভারেজ একটি বেগ পাই, মানে গড় বেগ পাই। সে গড় বেগকে আমরা বললাম আরএমএস বেগ। যাকে এখন এই অণুগুলো, এইটা ধরো এই অণুটা এখানে ধাক্কা লাগবে, আবার এখানে ধাক্কা লাগবে, আবার পাত্রের গায়ে ধাক্কা লাগবে, আবার যদি এখানে অণু থাকে আবার ধাক্কা লাগবে। এইভাবে তার ডিজায়ার্ড এলাকা কি এই এলাকা, মানে এই পিন হোল, এই পিন হোল দিয়ে বের হবে। তাহলে একটি অণুকে এই পিন হোলের মধ্য দিয়ে বের হতে কিন্তু অনেক সময় লাগছে এবং অনেক পথ তাকে অতিক্রম করতে হচ্ছে, বারবার সংঘর্ষ বাড়ছে, দিয়ে ডিরেকশন, স্টেট যে ডিরেকশন সেটা পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হওয়ার এরকম হতে হতে এক সময় সে এই এলাকায়, পিন হলের এলাকায় আমরা বলেছিলাম ইনকাউন্টার হবে, মানে কি এখানে এই পিন হোল তাকে, এখানে পিন হোলের এদিকে কিন্তু আর কোনো অণু নাই, সুতরাং যখনই এখানে আসবে তখনই সেই স্ট্রেট পথে, কেন অণুগুলোর বৈশিষ্ট্য হচ্ছে সে সরল পথে চলে, সরল রৈখিক পথে চলে, এর এই পাশে কিন্তু আর অণু নাই, তখন সে অটোমেটিক্যালি তার ওই বেগের জন্য অ্যাভারেজ যে ভ্যালোসিটি আছে, এই অ্যাভারেজ ভ্যালোসিটির কারণে সে তখন এই দিকটা বের হয়ে যাবে। একটা অণু বের হলো, আবার আর একটা অণু এরকম সুযোগ নেবে, আবার বের হয়ে যাবে। তো যতক্ষণ এই পিন হোলের এলাকায় আসলেই সে তখন তাকে অ্যাটাক করে ফেলে, মানে কি তাকে আকর্ষণ করে ফেলে, তোমাকে আর যেতে দেবো না, মানে এনকাউন্টারে ফেলে দেয়। আমরা এটাকে এই যে বের হওয়ার হার, ধরো এখান থেকে এই যে একক
একক সময়ে এর কত আয়তন ব্যাপিত হচ্ছে, একক সময়ে কত আয়তন সে নিঃসরিত হচ্ছে, কত আয়তন অণুগুলো, ওর কতটি অণু না, কত অণু, আমরা এত মোল পার সেকেন্ড আমরা বলি যে মোল পার সেকেন্ড, তার এত মনে করো 0.321 মোল পার সেকেন্ড, ধরো এত মোল সে 5 সেকেন্ডে হচ্ছে, মানে এত মোল বের হয়ে যাচ্ছে, নিঃসরিত হচ্ছে, তাহলে 5 দ্বারা ভাগ, 5 মিনিটে যদি এত মোল যদি নিঃসরিত হয়, এখান থেকে অণু নিঃসরিত হয় 5 মোল 5 সেকেন্ডে, তাহলে 5 সেকেন্ড দ্বারা ভাগ করলে তাহলে আমরা যেটা পাবো সেটাই হলো তার নিঃসরণের হার। ওরকম ব্যাপনের হার, ধরো এটা ব্যাপন, আমরা এখানে আমরা অক্সিজেন গ্যাস ঢুকালাম, এখানে শূন্য পাত্র, তাহলে এবার সে ব্যাপিত হবে, অণুগুলো ব্যাপিত হবে। এখন কত মোল 5 সেকেন্ডে, ধরো এখানেও 5 সেকেন্ডে দেখা গেল যে 0.42 মোল 25 মোল ব্যাপিত হলো, তাহলে 1 সেকেন্ডে ব্যাপিত হবে কত, 0.425 ডিভাইডেড বাই 5, এত মোল পার সেকেন্ড। এইটা ব্যাপিত হচ্ছে, সেটাকে আমরা বলছি যে ভি আয়তন ব্যাপিত হচ্ছে বা নিঃসরিত হচ্ছে। কেন, অণুগুলোকে আমরা তখন আয়তনে পরিবর্তন করতে পারবো, যে এটা আমরা জানি যে ভি প্রপোর্শনাল টু এন এট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, ভি প্রপোর্শনাল টু এন। তো এই যে ভি বাই টি, অর্থাৎ ভিটা হলো ভলিউম অফ ডিফিউজড অথবা অর ইফিউজড, বলো ভলিউম অফ ডিফিউজড অর ইফিউজড অফ গ্যাস ডিভাইডেড বাই টাইম টেকেন। কোন টাইম টেকেন? ওই যে ইফিউজড এবং ডিফিউজের জন্য, অর্থাৎ ব্যাপন এবং নিঃসরণের জন্য যে টাইমটা নিয়েছে সে টাইম দ্বারা ভাগ করব। তাহলে ভিটা আমরা কি, ভিটা হলো ভলিউম অফ গ্যাস। কোন গ্যাস? যে গ্যাসটা, ভিটা হলো একটা আয়তন, সেই আয়তন যে আয়তনটা ব্যাপিত হচ্ছে অথবা নিঃসরিত হচ্ছে, আর টিটা তার টাইম। এবার ভি মনে করো 20 আর টাইম 5 সেকেন্ড, তাহলে কত হবে 4, এত, তাহলে রেট অফ ডিফিউশন হলো এত। তো আমরা এখন এটা আমরা দেখলাম যে আর প্রপোর্শনাল টু ভি বাই টি, অর্থাৎ ভিটা হলো ব্যাপিত আয়তন বা নিঃসরিত আয়তন ডিভাইডেড বাই ব্যাপিত বা নিঃসরণের সময়। তাহলে আমরা ভিটা কি বললাম? ব্যাপিত আয়তন বা নিঃসরিত আয়তন, অর্থাৎ টাইম না ভলিউম অফ গ্যাস ডিফিউজড অর ইফিউজড, আর এটা টাইম টেকেন টু ডিফিউজড অর ইফিউজড। তাহলে ভি বাই টি আমরা পেলাম, আর ইকুয়াল টু ভি বাই টি। এবার আমরা এই যে গ্রাম যে বললো যে রেট অফ ডিফিউশন, অর্থাৎ ব্যাপনের হার বা নিঃসরণের হার একই তাপমাত্রা ও চাপে কি হবে, তার স্কোয়ার রুট হবে। কার স্কোয়ার রুট হবে? মোলার মাসের। তাহলে একই তাপমাত্রা ও চাপে বা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার বা নিঃসরণের হার একই ফর্মুলা, কিন্তু ব্যাপনের হার এবং নিঃসরণের হার। এবং এখানে একটু বিশেষভাবে বলি, আসলে কিন্তু ইফিউশনটাই হলো মূল লক্ষ্য। ইফিউশনের হারটাই ফর্মুলার সাহায্যে নির্ণয় করা যায়, এবং ডিফিউশনটা হলো অ্যাপ্রক্সিমেট, অর্থাৎ ব্যাপনটার হার নির্ণয় করা, এটা অ্যাপ্রক্সিমেট ধরে নেওয়া হয়, কিন্তু ইফিউশনটা এখানে কার্যকরী। তাহলে কোনো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন বা ব্যাপনের হার বা নিঃসরণের হার ওই গ্যাসের মোলার মাসের সাথে বা আণবিক ভরের সাথে কি ব্যস্ত অনুপাতিক। এটা আমরা পরে আসি, এটা আমরা ঘনত্বটা পরে আসি। তাহলে আমরা গ্রামের সূত্রটাকে আমরা ম্যাথমেটিক্যালি আমরা বিভিন্নভাবে এটা দেখাতে পারি। দেখো যে আমরা মূল কি পেলাম, যে ব্যাপন বা নিঃসরণ এর হার আর প্রপোর্শনাল টু 1/√m। তাহলে সরি
যে ব্যাপন বা নিঃসরণ। ব্যাপন মানে ডিফিউশন, নিঃসরণ মানে ইফিউশন। তাহলে কোনো গ্যাসের ব্যাপন বা নিঃসরণের হার আর প্রপোর্শনাল টু 1/√m। এম দ্বারা আমরা মলিকুলার ওয়েট বা মোলার মাস আমরা দ্বারা চিহ্নিত করছি। এখন আমরা এটা যদি দুটো গ্যাসের ক্ষেত্রে যদি আমরা কম্পেয়ার করি যে কোন গ্যাসটা আগে ডিফিউজড হবে বা কোন গ্যাসটা আগে ইফিউজড হবে, যখন আমরা দুটো গ্যাসের এটা যদি কম্পেয়ার করি, যে আমরা দুটো গ্যাসকে এখানে রাখলাম, এটা হাইড্রোজেন গ্যাসের, এটা হাইড্রোজেন, এই যে একটা পাত্রে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসকে রাখলাম, রেখে এই পাত্রের একটি দেওয়ালটা একটু ছিদ্র করে দিলাম, তাহলে কোন গ্যাসটা আগে এখান থেকে নিঃসরিত হবে? তাহলে দুটো নিঃসরণের হার আমরা যদি মানে তুলনা করতে চাই, তাহলে দুটো 2 বা ততোধিক গ্যাস নিতে হবে। অনুরূপভাবে ব্যাপনের হার যদি আমরা তুলনা করতে পারি, যে দুটো গ্যাসকে আমরা এই আমাদের ক্লোজ একটা এই রুমে আমরা কন্টেইনারে আমরা ছেড়ে দিলাম, বাইরে থেকে হাইড্রোজেন এবং নাইট্রোজেন গ্যাসকে আমরা ছেড়ে দিলাম, কোন গ্যাসটা আগে ব্যাপিত হবে? তাহলে এটা কম্পেয়ার করতে গেলে, ব্যাপনও কম্পেয়ার করতে গেলে আমরা অন্তত দুটো গ্যাসকে আমরা এটা তুলনা করতে হবে, তাদের ব্যাপনের হারটা তুলনা করতে হবে। না, একটি গ্যাস নিয়ে আমরা ব্যাপনের হার তুলনা করতে কখনো পারবো না। তাহলে দুটো ভিন্ন গ্যাসের ক্ষেত্রে, টু গ্যাস, যখন আমরা দুটো গ্যাসের মধ্যে যখন আমরা তুলনা করব, তখন আমরা প্রথম গ্যাসকে আমরা ধরছি, প্রথম গ্যাস ধরো আমরা 1 দ্বারা চিহ্নিত করছি, দ্বিতীয় গ্যাসকে আমরা 2 দ্বারা চিহ্নিত করছি। তাহলে আমরা ওই ফর্মুলাটা কি হবে? R1 proportional to 1/√m and R2 proportional to inversely proportional root m1, এটা ধরলাম, এটা m2। দুটো গ্যাস ভিন্ন, তাদের আণবিক ভরও কি হবে? ভিন্ন হবে। এবার আমরা এটাকে এভাবে লিখতে পারি যে R1 equal to K 1/√m1 and R2 equal to K 1/√m2 লেখা যায়। at same temperature and pressure, তাহলে কে আমাদের একই, তাহলে আমরা এখন লিখতে পারি তাহলে R1/R2। আচ্ছা, কেউ যদি এরকম দিত R2/R1 হবে না? একই হবে। এটাকে দ্বারা এটাকে আমরা ভাগ করছি, তুলনা করছি, রেশিও করছি। আর কেউ যদি R2 উপরে দিত, নিচে R1 দিত, একই হতো। তাহলে R1/R2, এবার আমরা √m2/m1। দেখো তো, দুটো গ্যাসের ব্যাপনের হার বা নিঃসরণ হার কখন সমান নয়, বাট তাদের রেশিওটা কিন্তু তাদের মোলার মাসের স্কোয়ার রুটের সমান। আর ভালো করে বুঝে নাও, কিন্তু এই দুটো গ্যাস হাইড্রোজেন আর নাইট্রোজেন, দুটার আণবিক ভর তো ভিন্ন ভিন্ন। এর আণবিক ভর 28, এর আণবিক ভর 2। তাহলে একই কি তাদের রেট অফ ডিফিউশন বা রেট অফ ইফিউশন কি সমান হবে? কখনো হবে না। কিন্তু তাদের রেশিওটা তাদের যে মোলার মাসের স্কোয়ার রুটের কি সমান। এই জন্য আমরা দুটো গ্যাসকে চিন্তা করছি। আবার কথাটা রিপিট করি, এই দুটো গ্যাস কিন্তু ভিন্ন, তাহলে রেট অফ ডিফিউশন আর রেট অফ ইফিউশন কিন্তু এক হবে না, বাট তাদের রেশিওটা তাদের মোলার মাসের স্কোয়ার রুটের কি হবে? সমান হবে। এবার আমরা জানি, দেখো তো, বিভিন্নভাবে বলা যায় যে পিভি ইকুয়াল টু এনআরটি, এটা আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন অনেক দিন আগে দেখেছি। অর পিভি ইকুয়াল টু W/m, এন হল, এনটা কি? নাম্বার অফ মোল। এটাকে আমরা বলেছিলাম মাস বাই মোলার মাস, এটা কিন্তু মোলার মাস। এমটা মোলার মাস। এটা ডাব্লু হলো যে ভরটা তুমি গ্যাসের নিবা, তাহলে ভরকে তার আণবিক ভর দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? মোল সংখ্যা পাবো, RT। or m equal to W/V RT/P। দেখো তো লেখা যায় কি না? লেখা যায়।
এবার দেখো আমাদের এই সূত্রে গ্রাহামের গ্যাস ব্যাপন বা নিঃসরণের ক্ষেত্রে আমরা বলেছিলাম তাপমাত্রা এবং চাপ অর্থাৎ টেম্পারেচার অ্যান্ড প্রেসার একই, মানে কি একই হইতে হবে, মানে দুটো গ্যাসকে যখন আমি তুলনা করব তাপমাত্রা এবং চাপ কিন্তু একই হইতে হবে, মানে কনস্ট্যান্ট। তাহলে দেখো তো চাপ কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, তাহলে এটুকু হলো কনস্ট্যান্ট মানে ধ্রুবক। আর ভর বাই আণবিক ভর বাই আয়তন কি, তাহলে ডেনসিটি, এটা এম আর এটা হলো ধ্রুবক। তাহলে আমরা কি লিখতে পারি, এম ধ্রুবক উঠে গেলে কি এম প্রপোর্শনাল টু ডি। তাহলে আজ থেকে জেনে রাখবা যে মোলার মাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস ডেনসিটি, মানে কোনো গ্যাসের মোলার মাসটা তার ডেনসিটির কি হবে, সমান হবে যদি তাপমাত্রা এবং চাপ যদি কি থাকে, একই থাকে দুটা গ্যাসের। আমরা এখন এই যে আমরা এখন একটি গ্যাসের ক্ষেত্রে, যে কোনো একটি গ্যাসের ক্ষেত্রে তার মোলার মাস এবং ডেনসিটি সমান। কেন, যে একই তাপমাত্রা ও চাপে সমান আয়তনের সকল গ্যাসে 6.022 × 10⁻23 কি থাকে, অণু থাকে। তাহলে মোলার আয়তন কি হবে, সমান। এই জন্য যে কোনো গ্যাসের মোলার মাস মানে আণবিক ভর তার ঘনত্বের সাথে সরাসরি কি ব্যস্ত অনুপাতিক। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো গো, তাহলে 1/d2/d1। কোনো আর ওগুলো তো ঝামেলায় যাবে না, m = 2d, অতএব d = m/2, এই সব ফর্মুলার কোনো সাহায্য নেওয়া দরকার নাই। সরাসরি যে কোনো গ্যাসের মোলার মাস তার ডেনসিটির সাথে কি সরাসরি কি সমানুপাতিক অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এবার আমরা একটু আগে বলেছিলাম রেট, আমরা রেট কাকে বলবো, রেটকে এত রেট আবার আমরা বলেছিলাম রেট ইকুয়াল টু v/t। রিপিট করি যে রেট আর ইকুয়াল টু v/t। ভিটা কি, যে কোনো গ্যাসের যে পরিমাণ গ্যাস, যে আয়তন গ্যাস ব্যাপিত হয় বা নিঃসরিত হয়, যে আয়তন গ্যাস ব্যাপিত হয় বা নিঃসরিত হয়, অর্থাৎ ব্যাপিত বা নিঃসরিত গ্যাসের আয়তন ডিভাইডেড বাই, আমরা বলেছিলাম ওই ব্যাপিত হওয়ার জন্য বা নিঃসরিত হওয়ার জন্য যে সময়টা নিল সে সময় দ্বারা ভাগ। তাহলে আমরা বলবো যে এটা কি ভলিউম অফ ডিফিউজড অর ইফিউজড অফ এ গ্যাস ডিভাইডেড বাই টাইম টেকেন টু ডিফিউজড অর ইফিউজড। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দুটো গ্যাসের ক্ষেত্রে, আমরা আচ্ছা ধরো এই দুটো গ্যাস, ধরো এখানে দুটো গ্যাস, এটা পিন হোল ছোট্ট ছিদ্র, এটা ছোট্ট ছিদ্র, খেয়াল করবা কিন্তু এটা কিন্তু ছোট ছিদ্র। এখানে নাইট্রোজেন গ্যাসের অণু আছে আর হাইড্রোজেন গ্যাসের অণু আছে। এগুলো আমরা দিই একটু লাল কালি দিই। নাইট্রোজেন গ্যাসের অণুগুলোকে আমরা এই কালার দিলাম, আর হাইড্রোজেন গ্যাসের অণুগুলোকে আমরা এই আমাদের ব্ল্যাক কালার, রেড এবং ব্ল্যাক। এখন এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে নাইট্রোজেন গ্যাসের আণবিক ভর বেশি আর হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কম, মোলার মাস কম। তাহলে কোন গ্যাসটা আগে এখান থেকে নিঃসরিত হবে, নিশ্চয় হাইড্রোজেন গ্যাস। তাহলে এই যে আমরা যদি কোনো গ্যাসের মনে করো নাইট্রোজেন গ্যাসের 20 সিসি আর হাইড্রোজেন গ্যাসেরও 20 সিসি আমরা নিঃসরিত হতে সময় দিচ্ছি, মানে নাইট্রোজেন গ্যাসের 20 আয়তন মানে 20 মিলিলিটার আর হাইড্রোজেন গ্যাসের 20 মিলিলিটার মানে সেমি কিউব আমরা ব্যাপিত হতে দিচ্ছি বা নিঃসরিত হতে দিচ্ছি। তাহলে কি একই সময় এই হাইড্রোজেন গ্যাসের 20 আয়তন আর নাইট্রোজেন গ্যাসের 20 আয়তন 20 সিসি আর হাইড্রোজেন গ্যাসের 20 সিসি ব্যাপিত হতে বা নিঃসরিত হতে কি একই সময় লাগবে? নো। কেন? তাদের মোলার মাস কিন্তু ভিন্ন, টাইমও ভিন্ন। নিশ্চয় এটা ধরো এটা 20 সিসি ব্যাপিত হতে যদি তোমার মনে করো 100 সেকেন্ড লাগে, এটা ব্যাপিত হতে আমরা ফর্মুলা সাইজ আমরা দেখবো যে কত গুণ লাগবে।
এটা অনেক কম লাগবে, নিশ্চয়ই 100 মিনিটের চাইতে এটার হলো 28 আর এটা হলো 2 বা 14, প্রায় 14 গুণ কম সময় লাগবে। তো নিশ্চয়ই এখানে কম সময় লাগবে, এটা কম সময় লাগবে। তাহলে আগে এখান থেকে কে নিঃসরিত হবে? আগে হাইড্রোজেন গ্যাস নিঃসরিত হবে। তাহলে যদি আমরা দুটো গ্যাসের একই আয়তনকে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসের একই আয়তনকে ব্যাপিত হতে দিই বা নিঃসরিত হতে দিই, তাহলে কিন্তু সময় একই লাগবে না, সময় কিন্তু ভিন্ন লাগবে। কেন? দুজনের আণবিক ভর কিন্তু ভিন্ন। আমরা বলেছিলাম যেটা লাইটার, যে মোলার মাস, মানে যেটা হালকা মোলার মাস, অর্থাৎ কি বলবো, আণবিক ভর যেটির কম, তাদের মলিকুলার স্পিডটা কি থাকে? বেশি থাকে। তাদের মলিকুলার স্পিড কি থাকে? তাদের অণুগুলোর বেগ কি থাকে? বেশি থাকে। ফলে ওরা কি হয়ে যায়? আগে বের হয়ে যায়, তারপরে নাইট্রোজেন গ্যাস বের হবে। এখন আমি বলছি যে এর বিষ আয়তন আর এই বিষ আয়তনকে আমি ছেড়ে দিলাম, এই ঘরে ছেড়ে দিলাম। তাহলে কে আগে অ্যাটমসফিয়ারের এয়ারের সাথে কে আগে মিশ্রিত হয়ে যাবে, ব্যাপিত হবে? আগে হাইড্রোজেন গ্যাস ব্যাপিত হবে, আর বা নাইট্রোজেন গ্যাস ব্যাপিত হবে। সুতরাং যে কোনো দুটো গ্যাসকে যদি আমরা তুলনা করি, তাহলে দুটো গ্যাসের যদি একই আয়তন দিয়ে ব্যাপিত হতে দিই বা নিঃসরিত হতে দিই, দুটা কিন্তু দুটো গ্যাসের ক্ষেত্রে কিন্তু টাইম যে নিবে, সে টাইমটা কিন্তু হলো ভিন্ন। তাহলে নিশ্চয় ধরো 1 নম্বর গ্যাসের ক্ষেত্রে আমরা ধরেছিলাম R1, আর এটা টাইম নিল মনে করো এটা হলো T1। ধরো এটা হাইড্রোজেন গ্যাস, তাহলে এটা নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে নিশ্চয় R2 = V/T2। তাহলে দুটো গ্যাসের যদি সম আয়তন আমরা ব্যাপিত হতে দিই বা নিঃসরিত হতে দিই, তাহলে নিশ্চয় দুটো গ্যাসের ক্ষেত্রে টাইমটা ভিন্ন ভিন্ন হবে। কেন? তাদের মলিকুলার ওয়েট বা মোলার মাস কিন্তু ভিন্ন। যেটা লাইটার মলিকুল, তাদের মলিকুলার স্পিড কি থাকে? বেশি থাকে। সুতরাং সে নিঃসরিত হবে বা ব্যাপিত হবে আগে, তারপরে নেক্সটটা। তাহলে এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি? R1/R2 কি লিখতে পারি? তাহলে VV চলে যাবে, এই যে দেখো টিতে ডান দিকে লিখতে হবে V/T1, আর উপরে গেল কি T2/V। তাহলে VV ক্যান্সেল, তাহলে কি থাকলো? T2/T1। তাহলে যে এই যে ফর্মুলা দেখেছিলাম R1/R2 √M2/M1, আবার এটা কেন বসালাম? যে মোলার মাস আর ডেনসিটি সরাসরি কি সমানুপাতিক, মানে সমান। তাহলে এই জন্য M2-র জন্য D2 D1। এবার আমরা কি করতে পারি? এগুলো মনে করো নাই, তাহলে এগুলো যদি না থাকে, তাহলে আমরা এই যে রেটের ডিফিউশন বা ইফিউশনের রেটের সাথে টাইমের কি সম্পর্ক? T2/T1। অর্থাৎ যে গ্যাসটি আগে ব্যাপিত হতে কম সময় লাগবে, যার রেটটা কি মানে বেশি, মানে তার মলিকুলার ওয়েট যার কম, তার ব্যাপিত হতে কম সময় লাগবে। তাহলে R1/R2 = T2/T1। এখন আমরা এই যে মনে করো আমরা এগুলো দিয়ে দিই, M2/M1 = D2/D1। এই যে আমরা একটি বিরাট একটা ফর্মুলা পেলাম গ্রামের গ্যাস ব্যাপন সূত্রের সাথে একটার সাথে একটা ইন্টার রিলেটেড করে, যে এই যে দেখো এটা কি R1 প্রথম গ্যাসের ব্যাপনের হার, R2 এটা কি দ্বিতীয় গ্যাসের ব্যাপনের হার, এটা কি দ্বিতীয় গ্যাসের ব্যাপনের সময়, আর এটা কি প্রথম গ্যাসের ব্যাপনের সময়। তাহলে এই যে আমরা আবার এখানে আসি যে দুটো গ্যাস, এই দুটো গ্যাসের মধ্যে কোনটা হালকা? এটা হালকা। তাহলে এই সময়টা টিটা কি লাগবে? তার কম সময় লাগবে। আবার এটা যেহেতু এর চাইতে অপেক্ষাকৃত ভারী, তাহলে T2টা কি লাগবে? তার T2-র মান তখন তার কি হবে? বেশি হবে। আর এটা T1-এর মান হাইড্রোজেনের ক্ষেত্রে কম হবে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে তাহলে R1টা বেশি হবে, আর নাইট্রোজেনের ক্ষেত্রে R2 বেশি হবে। মানে যে গ্যাস হালকা যত, তার টাইম কনজিউম অর্থাৎ ব্যাপিত হতে কম সময় লাগবে, আর যে গ্যাস ভারী তার কনজিউম হতে অর্থাৎ ব্যাপিত হতে বা নিঃসরিত হতে তার বেশি সময় লাগবে। এই ফর্মুলার সাহায্যে আমরা দেখো যে কোনো চারটার মধ্যে আমরা এই চারটার মধ্যে আমরা তিনটার মান দেওয়া থাকবে, একটার মান বের করব। ধরো এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বের করতে পারবো। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বের করতে পারবো। আবার দেখো R1/R2
m2/m1। দেখো এই এই এটা 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 আমরা এটা বের করতে পারবো, মানে অজানা একটা যে আণবিক ভর কোনো গ্যাসের যে কোনো গ্যাসের আইডেন্টিটি আমরা নির্ণয় করতে পারবো। যে ধরো এটা দেওয়া আছে, এটা ধরো অক্সিজেনের একটা আননোন, এটা গ্যাস, তার আইডেন্টিটিটা কি হবে, মানে তার কি নামে পরিচয় হবে। এটা দেওয়া আছে, ধরো এটা অক্সিজেন, এটা আননোন, জানি না কোন গ্যাস, এটা আননোন গ্যাসের রেট, এটা নন গ্যাসের রেট, মানে কি এটা অক্সিজেন, এটা হলো আননোন গ্যাসের আণবিক ভর। তাহলে এটা এই তিনটা দেওয়া আছে, তাহলে এটা আননোনটা আমরা নির্ণয় করতে পারবো। ধরো আননোন পাওয়া গেল 2, তাহলে বুঝবো যে এটা হাইড্রোজেন। আননোন পাওয়া গেল মনে করো 28, তাহলে বুঝবো যে ওটা নাইট্রোজেন গ্যাস। এবার তার ঘনত্বের সাথেও সমানুপাতিক। এই যে এত বড় একটি ফর্মুলা, যে কোনো চারটির সাথে আমরা এটার আবার নির্ণয় করতে পারবো যে মলিকুলার মাস কম, মোলার মাস কম, মানে মলিকুলার ওয়েট কম, তার টাইম কম লাগবে ব্যাপিত হতে বা নিঃসরিত হতে। মলিকুলার মাস বেশি, তার টাইম লাগবে বেশি ব্যাপিত হতে বা নিঃসরিত হতে। আমরা এই সংক্রান্ত আমরা দু একটা প্রবলেম দেখব, তোমাদের কাছে সহজ হবে। আমরা এবার একটা যে গ্রাহাম যে সূত্র দিল যে কোনো গ্যাসের ব্যাপনের হার ওই গ্যাসের ঘনত্বের বা আণবিক ভরের কি বর্গমূলের ব্যস্ত অনুপাতিক। যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার বা নিঃসরণের হার, অর্থাৎ রেট অফ ডিফিউশন ও রিফিউশন কি হবে, ইজ ইনভার্সলি প্রপোর্শনাল স্কোয়ার রুট অফ স্কোয়ার রুট অফ কি দ্যাট গ্যাস। অর্থাৎ এই যে আমরা ফর্মুলা আমরা পেলাম আর প্রপোর্শনাল টু 1/√d স্কোয়ার রুট অফ। তাহলে স্কোয়ার রুট অফ আমরা √d অথবা স্কোয়ার রুট অফ √m, এটা আমরা দুটো গ্যাসকে, আমি বারবার করছি যে দুটো গ্যাসকে নিয়ে কে দৌড়াবে বেশি, কে ব্যাপিত হবে বেশি বা কে নিঃসরিত হবে বেশি, একটি গ্যাস নিয়ে কখনো আমি করতে পারবো না। এই জন্য সবসময় দুটো গ্যাসকে কল্পনা করেই তোমাকে এগোতে হবে, এবং দুটো গ্যাসের ব্যাপনের হার বা নিঃসরণের হার আমরা তুলনা করব দিয়ে গ্রাহামের ব্যাপন সূত্রটা ঠিক আছে কিনা। তিনি যে বললেন যে কোনো গ্যাসের ব্যাপনের হার ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, বা কোনো গ্যাসের ব্যাপনের হার ওই গ্যাসের আণবিক ভরের ব্যস্তানুপাতিক, মোলার মাসের ব্যস্তানুপাতিক। এটা আমরা এক্সপেরিমেন্টালি আমরা একটা প্রমাণ আমরা করছি। দেখো পরীক্ষামূলক এক্সপেরিমেন্টাল অর্থাৎ ভেরিফিকেশন অফ গ্রাহামস ল। যে একটা পরীক্ষামূলক আমরা তাকে এই সূত্রের বৈধতা আমরা করছি। তো আমরা এখানে দুটো আমরা গ্যাস নিব। একটা দেখো একটু লিখছো নিশ্চয়ই, আমি একটু মুছে দিই। আমরা কি লিখলাম যে গ্রাহামের সূত্রের এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন, অর্থাৎ তার যে সূত্রটা ঠিক আছে কি না, আমরা পরীক্ষামূলকভাবে এই সূত্র সমর্থন করে কি না আমরা পরীক্ষামূলকভাবে তার ভেরিফিকেশন করব। তো দেখো এটা তোমরা 9-10 এটা দেখে আসছো, ওটাই আমি দেখাই। একটা কাঁচ নল, এই কাঁচ নল ধরলাম 100 সেন্টিমিটার, এই কাঁচ নল ধরলাম 100 সেন্টিমিটার। তাহলে এগুলো তো দাগ আছে, 1 2 3 4 5 6 এগুলো দাগ আছে। এটা এই যে
এরকম এরকম কাঁচ নল, দুদিকে তার ছিদ্র আছে। এই কাঁচ নলের একদিকে তুলো দিয়ে, এই যে এরকম একটা তুলো, এই তুলোতে আমরা এইচসিএল গ্যাস, এইচসিএল গ্যাস না, এইচসিএল হাইড্রোক্লোরিক অ্যাসিডে তুলোটা ভিজিয়ে নিলাম, দিয়ে এখানে স্থাপন করলাম, দিয়ে এটাকে এই কোনো ইনসুলেটর দ্বারা এটাকে বন্ধ করে দিলাম, এদিকে আর যেতে পারবে না। এবার তাহলে এটা, এই তুলোটা কি সিক্ত তুলা, এইচসিএল সিক্ত তুলা। এবার এখানে আর একটা তুলা, এটা তুলাটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হলো অ্যামোনিয়া আর ওয়াটারের বিক্রিয়া, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ মানে কার দ্রবণ? অ্যামোনিয়া গ্যাসের দ্রবণ, অ্যামোনিয়া গ্যাসের দ্রবণ। এবার এই তুলোটাকে সিক্ত করলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা, দিয়ে এখানে তুলোটা দিয়ে দিলাম, দিয়ে একটা ইনসুলেটর দিয়ে এটা বন্ধ করে দিলাম। এবার হাইড্রোক্লোরিক অ্যাসিড আর কিছুই নয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ, তো এই দ্রবণটা আর কিছুই না, এটা এইচসিএল গ্যাসের একটি জলীয় দ্রবণ। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি? আমরা যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বোতল দেখি, কোন গ্যাসের জলীয় দ্রবণ? এইচসিএল গ্যাসের জলীয় দ্রবণ। সুতরাং যদি এখানে তুমি এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বোতল থাকে আর এটা যদি পাত্র উন্মুক্ত থাকে, এখান থেকে অনবরত এইচসিএল গ্যাস বের হতে থাকবে, ঝাঁঝালো এইচসিএল গ্যাস বের হতে থাকবে। আবার যদি এখানে যদি তুমি এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বোতল, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বোতল, এর মুখ যদি খোলা রাখো, তাহলে এখান থেকে অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধ বের হতে থাকবে। তাহলে এবার এইচসিএল গ্যাসের তুলা, এখানে তুলাটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা সিক্ত করেছি। তাহলে এটা কিন্তু ভ্যাকুয়াম, মানে শূন্য স্থান, কিন্তু এখন এখানে কোনো এয়ার নাই। এখন তাহলে এইচসিএল গ্যাস এদিক তো যেতে পারবে না, এটা বন্ধ, ইনসুলেটর দ্বারা বন্ধ করে দিয়েছি। তাহলে এবার কি হবে? এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেমন এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাত্রের মুখ খোলা যদি রাখি, তাহলে কি হিসাবে বের হয়ে যায়? এইচসিএল গ্যাস হিসাবে বের হয়ে যায়, ভ্যাপার হিসাবে বের হয়ে যায়। তাহলে নিশ্চয়ই এইচসিএল গ্যাসের ভ্যাপার এদিকে আসবে। এটা তো ভ্যাকুয়াম, মানে বায়ুশূন্য একটা নল। আর এখান থেকে এই যে সিক্ত, কি দ্বারা এটাকে সিক্ত করেছিলাম? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে কি গ্যাস বের হবে? অ্যামোনিয়া গ্যাস বের হবে। তাহলে অ্যামোনিয়া গ্যাস আসবে এদিকে। আবার হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, তাহলে বাষ্প, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, হাইড্রোক্লোরিক অ্যাসিডের বাষ্প এদিকে আসবে। আবার অ্যামোনিয়া গ্যাসের বাষ্প এদিকে আসবে, তাই না? দুটোই আসবে কিন্তু, কেন? এখানে ওয়াটারও আছে, তাহলে বাষ্প হিসাবে আসবে। এটারও কিন্তু বাষ্প হিসাবে আসবে, মানে জলীয় বাষ্প মিশ্রিত থাকবে, কিন্তু ওখানে পানি তো আছে, মিশ্রিত থাকবে। এবার ধরলাম এখান থেকে এখানে এখান থেকে এখানে হলো 40 সেন্টিমিটার, আর এখান থেকে এখানে হলো 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার। এবার এখানে আছে কিন্তু অ্যামোনিয়া আর এইচসিএল। এখন দুজনের দৌড়ানো আমরা কি বলছি, কল্পনা করছি, কে আগে এই বায়ুশূন্য স্থানে কে আগে ব্যাপিত হবে এবং কত দূর পর্যন্ত এগিয়ে আসবে। তাহলে তুমি নিজেই যদি তোমার কাছে উত্তর চাওয়া হয়, এইচসিএল গ্যাস, এইচসিএল এর আণবিক ভর 36.5, এই তো, অর্থাৎ 36.5। আর অ্যামোনিয়া হলো, অ্যামোনিয়া 14 আর 3 কত, 17। তাহলে আণবিক ভর কার কম? অ্যামোনিয়া। তাহলে তার দৌড়াবার হার বেশি, অর্থাৎ সে ব্যাপিত হবে বেশি বা নিঃসরিত হবে বেশি। আবার এইচসিএল এর আণবিক ভর অ্যামোনিয়ার চাইতে বেশি, তাহলে ভারী বেশি। তাহলে ভারী অণুগুলোর কি থাকে? মলিকুলার স্পিড কি থাকে? কম থাকে। তাহলে তার দৌড়াবার হার, অর্থাৎ ব্যাপিত হওয়ার হার বা নিঃসরিত হওয়ার হারটা কি হবে? কম হবে, কম নিঃসরিত হবে। ধরলাম যে এখানে এসে এই দুটো গ্যাস অ্যামোনিয়া আর এইচসিএল দিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড এর ধোঁয়া সৃষ্টি হবে। এটা ধোঁয়া, সলিড, এটা হলো গ্যাস, এটা হলো গ্যাস। অ্যামোনিয়াম ক্লোরাইডের এই জায়গাতে
এই জায়গাতে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, তাহলে এই এই জায়গাতে অ্যামোনিয়াম ক্লোরাইডের ধোঁয়া সৃষ্টি হচ্ছে। যে অ্যামোনিয়াম ক্লোরাইডের যে ফিল্ম সেটা এই জায়গাতে পাচ্ছি আমরা। এবার আমরা হিসাব করি, এখন কার ভেরিফিকেশন করছি আমরা, তাহলে এদিকে আসছে এগুলো হলো অ্যামোনিয়া গ্যাসের অণু। কেন সে বেশি ব্যাপিত হচ্ছে? থিওরিটিক্যালি আমরা ধরছি, সে আমরা এখন তত্ত্বীয়ভাবে ধরছি, আমরা ম্যাথমেটিক্যালি এটা প্রমাণ করব। ওই কার সাহায্যে, যে আমরা এই যে গ্রাহামের যে ব্যাপন সূত্র সাহায্যে এটা প্রমাণ করব। থিওরিটিক্যালি আমরা তত্ত্বীয়ভাবে ধরে নিচ্ছি হালকা বেশি, তাহলে সে তার ব্যাপিত হবে বেশি বা নিঃসরিত হবে বেশি। এবার থিওরিটিক্যালি এর চাইতে এর আণবিক ভর বেশি, মোলার মাস বেশি, তাহলে ব্যাপিত হবে কম। এইটা হলো তার এগুলো হলো HCl গ্যাসের অণু। এবার আমরা এতে আসি। আমরা ওইটা স্লাইডে আমি নিই না, আচ্ছা ঠিক আছে, দরকার নেই। এবার আমরা এগুলো মিশিয়ে দিই। আমরা আগে দেখো, একটু আগে বলেছিলাম তোমাদেরকে যে আর ইকুয়াল টু V/T, আর ইকুয়াল টু V/T। ভিটা কি ছিল? যে ব্যাপিত বা নিঃসরিত যেটুক গ্যাস ব্যাপিত হচ্ছে বা নিঃসরিত হচ্ছে তার আয়তন। আর টাইমটা কি না, টিটা কি টাইম, কি টাইম? ওই যে ব্যাপিত হতে বা নিঃসরিত হতে যে সময় লাগছে সে সময়। এবার দুটো গ্যাস আমরা ব্যাপিত হতে দিচ্ছি। এটাকে আমরা এখন তাহলে দুটো গ্যাসের ক্ষেত্রে কি লিখতে পারি? R1 V/T1। দুটো গ্যাস তুলনা করছি, তাহলে দুটো গ্যাসের সমান আয়তন আমি ব্যাপিত হতে দিচ্ছি। দুটো গ্যাসের HCl গ্যাসের ধরো 10 সিসি ব্যাপিত হতে দিচ্ছি, আরও 10 সিসি, মানে দুটোর ক্ষেত্রে ভি কিন্তু সমান। কেন তুমি তুলনা করবে কিভাবে? সমান আয়তন তো দিয়ে। আমার সাথে যদি তোমার দৌড়ার তুলনা করা হয় তাহলে উভয়কে কিন্তু 100 মিটার দৌড়াতে হবে, তাহলে তো আমি তুলনা করবো না। তুমি 50 মিটার, আমি 100 মিটার, তাহলে তো তুলনা করা যাবে না। এই জন্য তুলনা করতে গেলে সমান আয়তনকে ব্যাপিত হতে দিচ্ছি। ধরলাম যে ভি আয়তন HCl গ্যাস ব্যাপিত হতে, আর এটা হলো, তাহলে এর ব্যাপিত হতে এটা R1 দিলাম, এটা দিলাম R2। অর্থাৎ R1কে ধরলাম অ্যামোনিয়া, রেট অফ অ্যামোনিয়া V/T1, তার ভি আয়তন ব্যাপিত হতে বা 10 সিসি ব্যাপিত হতে T1 সময় লাগছে। আর HCl ইকুয়াল টু V/T2, অর্থাৎ HCl এর ভি আয়তন ওই যে সম আয়তন ব্যাপিত হতে HCl এর লাগছে T2 সময়, আর অ্যামোনিয়া গ্যাসের T1 সময়। একই তো সময় লাগবে না, কেন দুটো গ্যাসের কিন্তু আণবিক ভর ভিন্ন। আগে থিওরিটিক্যালি আমরা আগে জেনে নিয়েছি যে এর 10 সিসি ব্যাপিত হতে যে সময় লাগবে, এর যা ব্যাপিত হতে কম সময় লাগবে। কেন? এর আণবিক ভর কম। এটা আমরা আগে তত্ত্বীয়ভাবে নিজেরাই আমরা জানি। এখন আমরা এই কোন সূত্রের সাহায্যে? গ্রাহামের সূত্রের সাহায্যে এই কথাটা প্রমাণ করব যে গ্যাসের কি বলবো, যে রেট বেশি মানে দৌড়াবার হার বেশি, তার কম সময় লাগবে। আর যে গ্যাসের রেট কম তার দৌড়াতে বেশি সময় লাগবে, সেটা আমরা প্রমাণ করব। তাহলে দেখো তো, তাহলে আমরা জানি যে R1/R2 একটু আগে T2/T1, এটা তো জানি। তো এটাকে আমরা এখন 1 দিয়ে না করছি, আর আমরা ধরলাম অ্যামোনিয়া ডিভাইডেড বাই HCl। এবার T2/T1। আমরা এখানে আসি, তাহলে এটা কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করেছে? কতটুকু? 40। তাহলে 40, তাহলে আর সমান তাহলে V/, এখানে আমরা আসি যা আর অ্যামোনিয়া, তাহলে এটা কত? আর অ্যামোনিয়া হলো কত? 60।
অতিক্রান্ত দূরত্ব কত? 60 দূরত্ব অতিক্রম করেছে। তারপরে T1টা কি? T1টা আমরা এখানে রাখলাম। এবার এটা কতখানি আসছে? 40। এখানে এটা কত? সরি, আমরা একই সময় দিচ্ছি, তাই না? সরি, এটা একই সময়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু অন্যভাবে এই জিনিসটাকে একটু বলি, যে আমরা এই সেল গ্যাস ব্যাপিত হচ্ছে, এই গ্যাস ব্যাপিত হচ্ছে, আমরা একই সময় দিচ্ছি, তার কতটুকু ব্যাপিত হচ্ছে সেটাই আমরা নির্ণয় করি। তার একই সময় যদি দিই, এটারও 5 সেকেন্ড, এটারও 5 সেকেন্ড আমরা সময় দিচ্ছি ব্যাপিত হতে। এর কতখানি দূরত্ব অতিক্রম করছে, কতটুকু ব্যাপিত হচ্ছে, তার 40 মিটার দূরে আসছে। আমরা বললাম এটা ভিটা কিন্তু ভিন্ন, V1 আর V2 কিন্তু ভিন্ন, আর টিটা কিন্তু আমরা একই সময় রাখছি। আমরা তুলনা করার ক্ষেত্রে আমরা এখন এটা এই আয়তনটা কত আসছে, আর অ্যামোনিয়া, দেখো তো, আর অ্যামোনিয়া তার কতটুকু আসছে? 60 ডিভাইডেড বাই তার টিটা আমরা রেখে দিলাম, এবার আর HCl কত? 40 বাই টি। তাহলে আমরা এখন এখানে মানটা আমরা এখন বসিয়ে দিই, যে আমরা হলো কি গ্যাস নিলাম? অ্যামোনিয়া আর আছে। তাহলে আমরা এখানে নেব আর অ্যামোনিয়া ডিভাইডেড বাই আর HCl ইকুয়াল টু আমরা নিব যে 60 T2 আমরা 60 বাই কত? 60 বাই এই যে এখান থেকে আমরা, তাহলে 60 বাই কত? 60 বাই টি ডিভাইডেড বাই 40 বাই টি। তাহলে আমরা এখন টি আমরা ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকলো 1.5। অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস HCl গ্যাসের চাইতে 1.5 গুণ ডিস্টেন্স অতিক্রম করেছে। তাহলে আমরা HCl গ্যাস আমরা ফর্মুলা আমরা জানি যে R ইকুয়াল টু V বাই টি। ভিটা কি? আমরা বললাম যে অতিক্রান্ত আয়তন কতটুকু, এই আয়তনটা কতটুকু সে ব্যাপিত হয়েছে, কত সেন্টিমিটার এই গ্যাসটা ব্যাপিত হয়েছে, আমরা সেটাকে এই ভি দ্বারা চিহ্নিত করছি, আর এটাকে কি? টি দ্বারা। তাহলে এটাকে আমরা কিনলাম, যদি এটা অ্যামোনিয়া গ্যাস নিই, তাহলে অ্যামোনিয়া গ্যাসের কতটুকু সে কত আয়তন সে দূরত্ব অতিক্রান্ত করেছে ব্যাপিত হতে, যে 60 ডিভাইডেড বাই টি। দুটো গ্যাসের ক্ষেত্রে টাইমটা আমরা একই রাখছি। এবার আর HCl ইকুয়াল টু কী হবে? না, এটা হলো 60 আর এটা হলো কত? 40 বাই টি। তাহলে আমরা রেটটা কি পাচ্ছি? আর অ্যামোনিয়া ডিভাইডেড বাই আর HCl। তাহলে 60 বাই টি, এই যে আর অ্যামোনিয়ার মান বসিয়ে দিলাম কত? 60 বাই কি টি ডিভাইডেড বাই 40 বাই টি। তাহলে টি গান, তাহলে 40কে 60কে 40 দ্বারা করলে কত? 1.5। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কম বলে সে HCl এর চাইতে 1.5 গুণ হারে সে দৌড়াচ্ছে। অর্থাৎ সে দূরত্ব সে কি করেছে? ব্যাপিত হওয়ার জন্য দূরত্ব সে অতিক্রম করেছে। তাহলে নিশ্চয়ই আমরা দুটো গ্যাসের আমরা এটা দেখলাম। এখন আমরা এই জিনিসটাই আমরা ভেরিফিকেশনটা করব। রেট পেয়ে গেলাম আমরা 1.5, যে দূরত্বটা কতখানি অতিক্রম করেছে। কে দূরত্ব অ্যামোনিয়া আর HCl গ্যাসকে যদি দৌড়াতে দেওয়া হয়, একই আয়তনকে যদি দৌড়াতে দেওয়া হয়, অ্যামোনিয়া 10 সিসিকে কি বলে যে একই সময়ে যদি দৌড়াতে দেওয়া হয়, তো উভয়কে 5 সেকেন্ড করে সময় দেওয়া হলো, উভয় গ্যাসকে 5 সেকেন্ড করে সময় দেওয়া হলো, তাহলে কে বেশি দূরত্ব অতিক্রম করবে? তা আমরা এখন এখানে দেখতে পেলাম যে HCl এর চাইতে অ্যামোনিয়া 1.5 গুণ দূরত্ব অতিক্রম করবে। এই জিনিসটাই আমরা এখন প্রমাণ করব যে গ্রামের যে বলেছে যে রেট, ওই যে রেট R1 বাই R2 ইকুয়াল টু √M2 বাই M1। এটা আমরা প্রমাণ করব যে এই জিনিসটা যেহেতু সমান পরিমাণ
আমরা সময় দিয়েছি, একই সময় দিয়েছি, একই সময় দিয়ে আমরা তাকে ব্যাপিত হতে সময় দিচ্ছি, যে দেখা যাচ্ছে যে মানে মানে দৌড়াবার সময় দিচ্ছি। কে কে দৌড়াচ্ছে বেশি? অ্যামোনিয়া বেশি দৌড়াচ্ছে। কত গুণ দৌড়াচ্ছে? কত গুণ দৌড়াচ্ছে এই সেলের চাইতে? 1.5 গুণ। এটা আমরা দেখলাম। এখন এই জিনিসটা আমরা প্রমাণ করব এখানে, যে কে এর এখানে কি হবে এই জিনিসটাকে। এখন দেখো, আমরা ধরো আমরা এখন মান বসাই। দেখো M2 মান কত? M2 কি ধরেছি আমরা? ধরো এই সেল M2, তাহলে আমরা কত? 36.5 ডিভাইডেড বাই আমরা অ্যামোনিয়া হলো 14, এটা ক্যালকুলেশন করে পাবা 1.5। তাহলে আমরা এখান থেকে আমরা প্রমাণ করতে পারলাম যে এটা দ্বারা কি, এই সূত্রটা কি? এটা গ্রামের সূত্র, যে কোনো গ্যাসের ব্যাপনের হার ওই গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্ত অনুপাতিক, বা দুটো গ্যাসের ব্যাপনের অনুপাত ওই দুটো গ্যাসের আণবিক ভরের অনুপাতের বর্গমূলের সমান। তাহলে দুটো গ্যাসের ব্যাপনের অনুপাত, ব্যাপনের হারের অনুপাত, একটি গ্যাস কল্পনা করছি না, দুটো গ্যাসের, যেমন এখানে কি করলাম, দুটো গ্যাসের রেট আমরা কল্পনা করলাম। এবার দুটো গ্যাসের রেট কল্পনা করছি তার আণবিক ভরের সাথে। তাহলে দুটো গ্যাসের রেট মানে তার হারের অনুপাত বা বেগের অনুপাত ওই দুটো গ্যাসের মোলার ভরের অনুপাতের কি বর্গমূলের সমান। এবার আমরা এই যে M2 মান বসিয়ে দিলাম, M1 এর মান, তাহলে কি পেলাম? 1/1.5। তাহলে এই যে আমাদের এই যে কি সূত্র প্রমাণ হয়ে গেল? আমাদের গ্রামের ব্যাপন সূত্র প্রমাণ হয়ে গেল, যে আমরা এসেল নিয়েছিলাম একটা তুলোয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, আরেকটা তুলো সিক্ত করেছিলাম, কি করেছিলাম? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে কি হবে? অ্যামোনিয়া ভ্যাপার সৃষ্টি হবে, বাষ্প সৃষ্টি হবে। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কি ভ্যাপার সৃষ্টি হবে? HCl ভ্যাপার সৃষ্টি হবে, মানে বাষ্প তৈরি হবে। ওই বাষ্পের সাথে কিন্তু পানি মিশ্রিত আছে, কিন্তু পানি বাষ্প মিশ্রিত আছে, সেটা আমরা এখানে বিবেচনা নিচ্ছি না। এবার আপাতত দৃষ্টিতে অ্যামোনিয়া গ্যাস ভারী, না কি বলে ভারী কম, মানে তার মোলার মাস হলো 17 আর এটার মোলার মাস হলো 36.5। তাহলে নিশ্চয়ই আপাতত দৃষ্টিতে এর ভর বেশি, আণবিক ভর বেশি, তাহলে তার ব্যাপিত হতে সময় লাগবে বেশি। আবার সে এখান থেকে এখানে আসতে তার সময় লাগবে বেশি। আবার কি বলছে? যে তার যে দূরত্ব অতিক্রম করবে কম। এখন আমরা ধরে নিচ্ছি যে সময়টা একই, দুজনকে একই সময় দিলাম, যে এখন দৌড়াও তোমরা, HCl গ্যাস দৌড়াও আর অ্যামোনিয়া গ্যাস দৌড়াও, যে কে আগে দূরত্ব বেশি দূরত্ব অতিক্রম করবে। নিশ্চয় যে হালকা সে দূরত্ব অতিক্রম করবে বেশি। এই 100 সেন্টিমিটারের নলের এই 60 সেন্টিমিটার ধরলাম যে অ্যামোনিয়া গ্যাস এত দূর পর্যন্ত ব্যাপিত হয়েছে, আর HCl গ্যাস এত দূর পর্যন্ত একই সময়ে ব্যাপিত হয়েছে। দুটোরও 5 মিনিট করে বা 5 সেকেন্ড করে আমরা সময় দিলাম। এবার আমরা তার রেটটা হিসাব করলাম, যা আমরা ফর্মুলা জানি, R = V/T। এই V/T দুটো গ্যাসের টি এর মানকে আমরা সমান ধরছি, আর এই যে অতিক্রান্ত দূরত্বকে ডিস্টেন্স বা যে পরিমাণটা ব্যাপিত হচ্ছে সে ব্যাপিতটাকে আমরা ভি ধরছি। তাহলে কি আমরা এখানে লিখতে পারবো যে R অ্যামোনিয়া = এটা আমরা এই যে কত 60/60 আমরা টি, আর HCl আমরা ধরেছি 40/T। এখন আমরা মানটা বসিয়ে দিলাম, যে এটা হলো এই যে মান T2, এটা হলো তোমার এটা। তাহলে এই যে মান তোমার বসিয়ে দিলে কত পেলাম? রেটটা কত পেলাম? আর অ্যামোনিয়ার মান কত পেলাম? 60/T, আর HCl এর মান পেলাম 40/T। এই যে রেটটা আমরা বাইর করে নিলাম। এখন এই রেটটা এখন আমার এই সূত্র সমর্থন করে কি না। যদি করে তাহলে বুঝবো যে গ্রামের গ্যাস ব্যাপন সূত্রটা ঠিক আছে। আমরা এখন গ্রামের গ্যাস ব্যাপন সূত্রটা কি, যে কোনো গ্যাসের ব্যাপনের হার ওই গ্যাসের আণবিক ভরের বর্গমূলের কি ব্যস্ত অনুপাতিক। এবার দুটো গ্যাস তুলনা করছি,
কেন দৌড়াবে, তাহলে দুটো গ্যাসের তুলনা করতে হবে। তাহলে এই যে দুটো গ্যাস তুলনা করছি, যে দুটো গ্যাসের রেট মানে কি, হারের রেশিও মানে অনুপাত, দুটো গ্যাসের রেটের অনুপাত বা হারের অনুপাত বা বেগের অনুপাত, ওই দুটো গ্যাসের আণবিক ভরের যে রেশিও তার বর্গমূলের কি সমান। এখন আমি মানটা বসিয়ে দিলাম 1.5। এবার ডি যদি বসাও, আমরা ডি দিয়ে আমরা দেখি, যে কি দেখলাম, R1/R2 = √D2/D1। তাহলে D2-র মান হলো 1.77 আর ডিভাইডেড বাই 0.76। তাহলে এটা মান কত পাবো, ওই একই 1.5। তাহলে দেখো যে কোনো গ্যাসের ব্যাপনের হার, এটা কার, এটা অ্যামোনিয়া আর এটা কি HCl। তাহলে অ্যামোনিয়া HCl এর যদি আমরা রেশিও করি, তাহলে এই রেশিওর অনুপাতটা কত, 1.5। অর্থাৎ HCl এর চাইতে অ্যামোনিয়া গ্যাসের ঘনত্ব কম বলে তার 1.5 গুণ কি হচ্ছে, সে ব্যাপিত হবে অথবা নিঃসরিত হবে। এবার দেখো যে অ্যামোনিয়া গ্যাসের HCl গ্যাসের চাইতে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর কম, ফলে তার রেটটা হবে HCl গ্যাসের কত গুণ, 1.5 গুণ। তাহলে এটা আমরা এক্সপেরিমেন্টাল ডাটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা যে কথাগুলো বললাম, আমরা দু একটা অঙ্ক আমরা দেখি, তোমরা নিশ্চয়ই এটা একটু দেখো, যে দ্য রেট অফ ইফুশন ইফুশন মানে নিঃসরণ। নিঃসরণের হার, রেট অফ ইফুশন অফ argon 0.218 moles per second at 30 degree centigrade temperature। তাহলে কি বললাম, যে আর্গন গ্যাসের নিঃসরণের হার এট সার্টেন টেম্পারেচার, এখানে সার্টেন টেম্পারেচার বা আমরা ধরে নিচ্ছি যে এটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসের, আর্গন গ্যাসের, ওই যে এখানে আর্গন গ্যাস আছে, আর আরেকটা গ্যাস আছে এখানে হিলিয়াম। আমরা অঙ্কটা শেষ করিনি এখনো লেখা, এখানে আছে হিলিয়াম। হিলিয়াম গ্যাস। এখন আমি এটা পিন হোল মানে একবারে আলপিন দিয়ে ছিদ্র করলাম, এটা পিন হোল, পিন হোল। এই পিন হোলের মধ্য দিয়ে এখন আর্গন বলছে যে পার সেকেন্ডে, 1 সেকেন্ডে আর্গনের এত মোল কি হয়, এত মোল, একে অণু করলে অনেকগুলো হবে। কেন, এক মোলে থাকে 6.022 × 10⁻23 এতটি অণু, মানে এতটি মলিকুলস এক মোলে। তাহলে এই যে 0.218 মোলে থাকবে কতটি, অনেক। ওই যে বললাম যে পার সেকেন্ডে তার অনেক অণু কি হয়, নিঃসরিত হয়, বা অনেক অণু কি হয়, ব্যাপিত হয়। তাহলে আর্গনের এত মোলস পার সেকেন্ডে কি হচ্ছে, ব্যাপিত হচ্ছে, এটা আর্গনের। এখন আরেকটা কি গ্যাস আছে, হিলিয়াম, এটাকে আমরা বললাম হিলিয়াম, আর এটাকে বললাম আমরা আর্গন। তাহলে রেট অফ ইফুশন মানে
নিঃসরণের হার, আর্গনের নিঃসরণের হার এট সার্টেন টেম্পারেচার কত? 0.218 মোল পার সেকেন্ড। এখন বলছে যে ক্যালকুলেট দ্য rate of effusion of helium। তাহলে অঙ্কটা তোমরা তুলে নাও যে দি রেট অফ ইফিউশন অফ আর্গন, মানে আর্গনের নিঃসরণের হার, ওই যে পিন হোলের মধ্য দিয়ে আর্গনের এত মোলস, মানে অনেক অণু পার সেকেন্ডে কি হচ্ছে? নির্গমন হচ্ছে, নিঃসরিত হচ্ছে। ওর সাথে তো একটা নির্দিষ্ট তাপমাত্রা আমরা ধরে নিচ্ছি 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, কেন আগে ফর্মুলার গ্রামের সূত্র ফর্মুলাই হলো তাপমাত্রা নির্দিষ্ট থাকে। এখন বলছে যে এখন হিলিয়াম যে অণুগুলো আছে তাদের রেটটা কি হবে? এরকমই থাকবে, এত মোলস পার সেকেন্ড হবে, বাড়বে না কমবে? তাহলে আমরা দুটো গ্যাস তুলনা করছি, একটা আর্গন, একটা হিলিয়াম। তো বিজ্ঞানী গ্রাহাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে রেটের সাথে আণবিক ভরের একটি সম্পর্ক, রেটের সাথে ডেনসিটির একটি সম্পর্ক আমাকে শিখিয়ে দিয়েছে যে কোনো গ্যাসের যত আণবিক ভর যত কম হবে ওই গ্যাসের রেট অফ ডিফিউশন বা রেট অফ ইফিউশন, মানে ব্যাপনের হার বা নিঃসরণের হার তত বেশি হবে। কোনো গ্যাসের আণবিক ভর যত বেশি হবে, ভারী হবে, হেভিয়ার হবে, তখন তার রেট অফ ডিফিউশন বা রেট অফ ইফিউশনটা কম হবে। এখানে ইফিউশনের কথা নির্গমন হবে, ওই যে টাইনি হোল দিয়ে বা যে আমরা পিন হোল দিয়ে নিঃসরিত হবে। তাহলে কে আগে, কার বেগটা বেশি হবে? তাহলে রেটের সাথে আমরা দুইভাবে এখানে তুলনা করতে পারি, ডেনসিটির তুলনা দেওয়া, এই আমরা এটা প্রমাণ করতে পারি যে কে আগে যাবে, অথবা আণবিক ভর দ্বারা। আমাদের আণবিক ভরটা জানা, এই জন্য আমি বলছি যে সব সময় তোমরা আণবিক ভর দিয়ে তোমরা এটাকে করার চেষ্টা করবা, রেটটা। এবার আমরা এটা এখন অঙ্কটা আমরা করি। তাহলে আমরা ধরো রেট অফ ডিফিউশন বা ইফিউশন কি দ্বারা চিন্তা করি? আর দ্বারা। তাহলে আর হিলিয়াম একটা আছে, আর হিলিয়াম মানে হিলিয়ামের রেট, আর একটা কার রেট? আর্গনের রেট। এই দুই রেটের আমরা তুলনা করব যে কার রেটটা বেশি হবে। তাহলে আমরা এখন ক্যালকুলেট, এই রেটটা দেওয়া আছে, এই রেটটা কি দেওয়া আছে যে 0.218 মোল পার সেকেন্ড, যে এত মোল পার সেকেন্ডের এর রেটটা দেওয়া আছে। এখন এই রেটটা আমরা বের করব। এর আণবিক ভর, হিলিয়ামের আণবিক ভর 4 আর আর্গনের আণবিক ভর আমার জানা আছে 40। তাহলে আমরা দেখো আর হিলিয়াম ডিভাইডেড বাই আর আর্গন ইকুয়াল টু, আমরা আণবিক ভর দ্বারা করি, তাহলে রুট এম হিলিয়াম, না সরি এম কি নিয়েছে আর্গন ডিভাইডেড বাই এম হিলিয়াম। এটা যদি কেউ এরকম করতো যে আর আর্গন ডিভাইডেড বাই আর হিলিয়াম, তাহলে কি হতো? এখানে হলো উপরে চলে যেত এম হিলিয়াম ডিভাইডেড বাই এম আর্গন। অ্যাজ ইউ লাইক, তুমি যেটা ইচ্ছা করবা। ওই যে একটু আগে বললাম যে R1 বাই R2 রুট ওভার M2 বাই M1। কেউ এটা না করে এরকম করলো যে R2 বাই R1 ইকাল টু রুট M1 বাই M2। অ্যাজ ইউ লাইক, একই জিনিস তো। এখন আমরা এই মানটা এখন বসিয়ে দিই। তাহলে দেখো তো এর মান কত? 40 বাই এটা কত, না সরি আমরা কত নিলাম? 2 উপরে না 4 বাই 40। তাহলে এখান থেকে তোমার কি বের করতে? আর এটার মান দেওয়া আছে কত? এটার মান দেওয়া আছে 0.218। তাহলে এটার মানটা এখন বের হয়ে যাবে। এটা আছে, এটা রুট করবা, এটা দ্বারা এটা ভাগ হয়ে যাবে, তখন এটা দ্বারা এই যে আর হিলিয়ামটা বের হয়ে যাবে। তাহলে 4টা জিনিসের মধ্যে 3টা জিনিসই দেওয়া আছে। এটা রেট দেওয়া আছে আর্গনের, রেট হিলিয়ামটা বের করব। এটা কি হলো? সরি,
ও আগে হিলিয়াম নিচ্ছি আমরা, ও তাহলে এটা আসবে হলো, এটা এটা সরি এটা ভুল লিখেছি তো, এটা আর্গন আর এটা আমরা হিলিয়াম, সরি আমরা এটা এটা বসাতেই ভুল করেছি তো, আর হিলিয়াম এটা আর্গন, তাহলে আর হিলিয়ামটা আমরা বের করব ডিভাইডেড বাই আর আর্গনের মান হলো 0.18 ডিভাইডেড বাই 40/4, এই তাহলে এই যে এটা এখন বেরিয়ে যাবে। নিশ্চয়ই তোমরা এটা এটা বুঝে নিয়েছো। তাহলে আমরা দুটো গ্যাসের যদি তুলনা করি, রেটের তুলনা করি, একটা রেট যদি জানা থাকে তাহলে আর একটা রেট আমরা নির্ণয় করতে পারবো, কেন মোলার মাস আমার জানা। এবার আমরা একই অঙ্ক যদি হতো যে the rate of diffusion of oxygen এত, তাহলে ক্যালকুলেট the rate of হাইড্রোজেন, একই জিনিস। তাহলে দেখো এখানে আমরা ধরো এটা হাইড্রোজেন নিলাম, এটা অক্সিজেন নিলাম, তাই না, এটা অক্সিজেন, এটা হলো হাইড্রোজেন। এখন তাহলে কার রেটটা দেওয়া আছে অক্সিজেনের, এটার অক্সিজেনের আণবিক ভর 32, এটা আণবিক ভর 2, তাহলে রেট অফ হাইড্রোজেন আমরা বের করে নিতে পারবো। তাহলে খুব ইজি ব্যাপার এগুলো, আমরা নিশ্চয় আমরা ফর্মুলা যদি আমরা জেনে রাখতে পারি, ফর্মুলা না শুধু এটুকু জানতে পারলেই হবে যে 1/√/m অথবা R proportional to 1/√D। এখন যে কোনো তুলনা যখন আমরা করতে যাব তখন দুটো গ্যাস ভিন্ন নিতে হবে, একটা R1 আর একটা R2 দিয়ে আমরা তুলনা করব। এইভাবে আমরা তুলনা করব যে বললাম যে কেউ R1/R2 √M2/M1। আচ্ছা কেউ যদি গ্রামের গ্যাস ব্যাপন সূত্রকে যদি এটাকে বলে যে গ্যাস ব্যাপন সূত্রটি লিখো, এটাও যদি লেখা যায় অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, যে ধ্রুবক তাপমাত্রা ও চাপে বা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে দুটো গ্যাসের হারের যে অনুপাত, সেই অনুপাতটা দুটো গ্যাসের মলিকুলার ওয়েট অর্থাৎ আণবিক ভরের বর্গমূলের কি সমান। এটা একই কথা, দুটো গ্যাস, আর একটা গ্যাসের ক্ষেত্রে এটা। তাহলে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে দুটো গ্যাসের ব্যাপনের হার অথবা নিঃসরণের হারের অনুপাত ওই দুটো গ্যাসের আণবিক ভরের অনুপাতের বর্গমূলের সমান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গ্রামের গ্যাস ব্যাপন সূত্রের আমরা ব্যাপক আলোচনা করলাম, ব্যাপন এবং নিঃসরণের ব্যাপক আলোচনা করলাম। আমরা এই দুটো আমরা যে সূত্র না কি বলে যে অঙ্ক আমরা দেখলাম, এরপরেও তোমাদের সাথে এরকম ফর্মুলা R1/R2 = T2/T1, এখানে T1 T2 এই চারটার মধ্যে তিনটা দেওয়া থাকবে, একটা বের করতে পারবা, অথবা T2-র সাথে T2/T1 = √M2/M1। কার সময় লাগবে, কার কম সময় লাগবে, যে দুটো গ্যাসের একটা অক্সিজেন আর মনে করো নাইট্রোজেন, অক্সিজেনের টাইম দেওয়া আছে, তার ব্যাপিত টাইম দেওয়া আছে, তাহলে এই যে নাইট্রোজেনের ব্যাপিত হইতে কত সময় লাগবে এটা বের করতে পারবা তুমি। এভাবেও বের করতে পারবা যে এখানে যদি আমরা এটা না দিয়ে আমরা ঘনত্ব দিই d2/d1, এখান থেকেও তুমি এই চারটা মানের মধ্যে তিনটা দেওয়া থাকবে, একটা বের করতে পারবা। তো তোমাদের অনেক ধন্যবাদ এতক্ষণে আমার সাথে থাকার জন্য। আমরা নেক্সট টাইম আমরা এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা পড়ব। সেই আমরা চলে যাব গ্যাসের গতিতত্ত্ব। সেই গতিতত্ত্বের কথা একটু বলিনি যে একই তাপমাত্রায় সেম টেম্পারেচার, এটা তো আমরা জানি। আচ্ছা এমটা আমরা বড় ধরি, অসুবিধা নেই, mv² = ½ m1v1, এটা m2 v2²। ধরো হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস, এই দুটো গ্যাসের একই তাপমাত্রা, ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
দুটো গ্যাসের কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, কাইনেটিক এনার্জি অফ হাইড্রোজেন ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অফ আমরা অক্সিজেন অ্যাট সেম টেম্পারেচার, ধরো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, সেম টেম্পারেচার, যে দুটো গ্যাসের কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি সমান হবে। এই কথাটা আমরা আরও ডিটেলস বলবো। তো এখান থেকে দেখো আমরা কিভাবে গ্রামের সূত্রটাকে মানে আবার মানে রিএস্টাবলিশ করা যায়। তো দেখো তো উভয় সমীকরণকে 2 দ্বারা গুণ করে দিলাম এদিকে, তাহলে 2 2 ক্যান্সেল গেল, তাহলে m1 লেখা যায়। তাহলে ওর আমরা v1 স্কোয়ার ডিভাইডেড বাই v2 স্কোয়ার ইকুয়াল টু m2 ডিভাইডেড বাই m1, দেখো লেখা যায় কি না। আমরা কি বললাম যে একই তাপমাত্রায় যে কোনো গ্যাসের কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি সমান। গতিশক্তিকে আমরা এভাবে চিহ্নিত করি, হাফ mv স্কোয়ার, এটা mvটা বেগ আর এমটা হলো তার মোলার মাস। তো আমরা মোলার মাসকে এম দ্বারাও চিহ্নিত করতে পারি, আমরা ক্যাপিটাল এম দ্বারাও চিহ্নিত করতে পারি। এটা একটা ভিন্ন গ্যাস, এটাও একটা ভিন্ন গ্যাস, ধরো এটা অক্সিজেন, এটা ধরো নাইট্রোজেন। তাহলে এটা m1 একটা গ্যাসের আণবিক ভর, এটা তার বেগ, আয়তন ধরবে না কিন্তু এখানে বেগ, আর এটা হলো আর একটা দ্বিতীয় গ্যাস হাফ mv স্কোয়ার, তোমরা ফিজিক্সও পড়েছো। এবার আমরা উভয় সমীকরণটা 2 দ্বারা গুণ করে দিলাম উভয় দিকে, তাহলে 2 দিয়ে ক্যান্সেল, তাহলে থাকলো কি এটা। তাহলে এটা লেখা যায় কি না, তাহলে উভয় দিকে আমরা করে নিচ্ছি। দেখো তো v1 ডিভাইডেড বাই v2 ইকুয়াল টু রুট m2 বাই m1। দেখো তো ওই যে গ্রামের ব্যাপন সূত্র, ওখানে এটা রেট, কিন্তু এটা কিন্তু বেগ। ওই গ্রামের ব্যাপন সূত্র আর দ্বারা আমরা চিহ্নিত করেছিলাম রেট বা বেগকে, আর এখানে ভি দ্বারা চিহ্নিত করি। তাহলে এই জিনিসটা আর r1 বাই r2 ইকুয়াল টু m2 বাই m1 দুটো কিন্তু সেম। এখানে রেটকে আর দ্বারা চিহ্নিত করেছিলাম, আর এখানে রেটকে আমরা স্মল ভি দ্বারা আমরা চিহ্নিত করছি। তাহলে এই যে আসলে মূল ভিত্তি হলো গ্রামের সূত্রের মূল ভিত্তি হলো যে কাইনেটিক এনার্জি। এই যে কাইনেটিক এনার্জি আমরা বলেছিলাম যে দুটো গ্যাসের কাইনেটিক এনার্জি অ্যাট দ্য সেম টেম্পারেচার ইকুয়াল, বাট যদি ইকুয়াল যদি হয়, কাইনেটিক এনার্জি যদি ইকুয়াল হয়, তাহলে ইকুয়ালি তারা ব্যাপিত হবে বা নিঃসরিত হবে, কিন্তু হবে না। সেই হবে নাটা আমরা আগামী দিন আমরা নিশ্চয় আমাদের সাথে থাকবা, আমরা এটা বোঝানোর চেষ্টা করব। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।